প্রথমে? আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। সামিউল ইসলাম, ডাকনাম সামি? জি, ডাকনাম সামি। বয়স কত? বয়স 24। 24 রানিং। কোথায় থাকছেন আপনি? এখন খিলক্ষেতে থাকতেছি। খিলক্ষেতে থাকছেন। খিলক্ষেত লেক সিটির কাছে। আচ্ছা, ঠিক আছে। আর জন্ম জেলা? জন্ম আমার চট্টগ্রামে, কিন্তু আমার দেশের বাড়ি টাঙ্গাইল। ওখানে আমার বাপ দাদার ভিটা। আচ্ছা। আর আমার বাবা বাংলাদেশ এয়ারফোর্স এখানে জব করে। আচ্ছা, সে গেস্ট অ্যান্ড অপারেটর। ওকে, ফাইন। আর আমরা 3 ভাই, আমি সবার বড়। আমি বর্তমানে এখন টিন্ডি গ্রুপে, ওখানে টিন্ডি ফার্নিচারে আমি একজন ডিজাইনার। তো ডিজাইনের পাশাপাশি ইন্টেরিয়রের কাজগুলো করা হয়। বিউটিফুল, ঠিক আছে। আমরা যতটুকু পরিচয় চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফর আওয়ার সিক্রেটস। সো আপনি যেহেতু জানেন সিক্রেটসে কী হয়, কী ধরনের কনফেস এখানে হয়, বাট অফকোর্স ইটস ইউর লাইফ স্টোরি, যেটাই হোক না কেন। সো আপনি শুরু করতে পারেন একেবারে যেখান থেকে যেভাবে বলার আছে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই। আমি যখন ছোট, তো আমি জন্মের 6 বছর পর্যন্ত আমি চট্টগ্রামেই থাকি। তারপরে আমার বাবা বদলি হয়ে টাঙ্গাইল এয়ারফোর্স ঘাঁটিতে আসে। ওইখানে আসার পরে ওখানে বিএফ শাইন কলেজ, পাহাড় কাঞ্চনপুর, যেটাকে সংক্ষিপ্তে পিকেবি বলে, ওইখানে ভর্তি পরীক্ষা দেওয়ায়। ভর্তি পরীক্ষা আমি অ্যালাউ হই না হওয়ার পরে আমার বাবা যেভাবে হোক ওখানে ভর্তি করায় আমাকে। আচ্ছা। ওখান থেকে আমার শিক্ষা জীবন শুরু। ওখান থেকে পড়ালেখা করতে থাকি। এভাবে আমাদের ব্যাচ দিয়ে আপনার পিএইচসি শুরু হয়। পিএইচসি পাস করি, জিএইচসি পাস করি বিএফ শাইন কলেজ থেকে। তারপরে আমার ছোট থেকেই একটা ইচ্ছা যে আমি বিজনেসম্যান হব, বিজনেস করব। তো এর জন্য আমি কমার্স নিয়ে পড়ার জন্য ইন্টারেস্ট বেশি থাকি। তো তখন আমাদের বিএফ শাইন কলেজে ছিল না, কমার্সটা ছিল না। তাই আমি পাশের একটা লোকাল একটা স্কুল, নলোয়া বাসাত খান হাই স্কুল, তো ওইখানে ভর্তি হই কমার্সে। আচ্ছা। তো কমার্সে কিছুদিন পড়ার পরে বুঝতে পারলাম যে না, কমার্স থেকে পড়তেছি, এখান থেকে হয়তো আমি বিবিএ এমবিএ যাই করি, কিন্তু দেখা যাবে যে চাকরি বাজার তো ভালো না। তো ওইখানে নিজে কিছু করতে গেলেও খুবই, আর বাবার তো আহামরি টাকা নেই যে ওইটা দিয়ে বিজনেস করব। চিন্তা ভাবনা করলাম যে আমি তাহলে এমন একটা কিছু লাইনে পড়তে হবে যা দ্বারা আমি নিজেও ভালো করে পড়তে পারি, প্লাস ইনকামটাও আসে। তো ওখানে আমাদের ওখানে ভোকেশনাল, যেটা টেকনিক্যাল বোর্ডের আন্ডারে, ওখানে করলাম। কমার্স থেকে আমি ট্রান্সফার ওইখানে ভর্তি হবো। তো আমার বাপ তো কিছুতেই রাজি না ওখানে ভর্তি করার। তারপর আমি ভর্তি হইলাম, যেভাবে হোক ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এসএসসি পাস করলাম। তো আমি ওখানে কমার্স থেকে আসার পরে ভোকেশনাল ভর্তি হয়েছি, কিন্তু আমার সাবজেক্টটা ছিল ড্রেস মেকিং। তো ড্রেস মেকিংয়ের উপর এসএসসি পাস করলাম। এসএসসি পাসের পর এখন ডিপ্লোমা পড়ব। তো ডিপ্লোমা পড়ার সুবিধা কি আমি তখন জানছি যে ডিপ্লোমা পড়লে চাকরিটা খুব তাড়াতাড়ি হয়। তো এর জন্য আমি ডিপ্লোমাটা ভর্তি হওয়ার জন্য খুব চেষ্টা করি। তো পলিটেকনিকে পরীক্ষা দিলাম। তখন আমাদের ভর্তি পরীক্ষা নেয়। তো ভর্তি পরীক্ষার জন্য আমি ভর্তি পরীক্ষা দিই টাঙ্গাইল পলিটেকনিক থেকেই। ওখানে ভর্তি কেন্দ্র হয়, কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো ওইখান থেকে আমি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করলে এই মেরিট লিস্টে আমার নামটা আসে না, আমারটা আসে হলো ওয়েটিং লিস্ট থেকে। তো ওইখান থেকে যেটা আসে সেটা হলো ইলেকট্রোমেডিক্যাল, সিলেট পলিটেকনিক। তো তখন তো আমার আব্বু আমাকে ফোন কিনে দেয় না। তো আব্বুর মোবাইলে যে মেসেজ আসে বসে রয়েছে সেটা আর আমি জানতাম না। আচ্ছা আচ্ছা। আব্বু একদিন অফিস থেকে আসার পর তার মোবাইলটা নিয়ে একটু দেখি 2 দিন আগে ভর্তির ডেট শেষ। তো ওই বছর আর পলিটেকনিকে পড়া হইলো না। তো এরপর আমি চেষ্টা করলাম টেক্সটাইলে ভর্তি হবো, ডিপ্লোমা ইন টেক্সটাইল। তো সারা বাংলাদেশ থেকে তখন আমাদের 80 জন নিবে। ওকে, রেজাল্ট ভালো, আমার জিপিএ 5। তো ভর্তি পরীক্ষা দিব, কিন্তু ভর্তি পরীক্ষা দিলাম, ওয়েটিং লিস্টেও নাই, প্লাসই ওর নাম নাই, আর মেরিট লিস্টেও নেই। তো এখন এখানে ভর্তি হইতে গেলে লোকজন ধরতে হবে, এটা আমার চিন্তায় ঢুকলো। পরে আমি দেখলাম কি এই টেক্সটাইলটা বস্ত্র ও পাট, ওইটার মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমার নানির বাড়ি আবার জামালপুর। তো ওইখানে যে এমপি সে আবার প্রতিমন্ত্রী। তো তার কাছে আমি যাই রেফারেন্সের জন্য। আচ্ছা। আমার মামা আর কি, সে আবার তার ভাইদের সাথে ওই কনস্ট্রাকশনের বিজনেস করে। তো তাকে নিয়ে যাই, গেলে বলতেছে দেখো যে তোমার ভাগনাকে নিয়ে আসছো, আমারও তো ভাগনা। তো আমি সাইন করে দিলাম, তদবির করে দিলাম, কিন্তু কাজটা হবে না, কারণ শিক্ষার ক্ষেত্রে আমার তদবির খাটে না। আচ্ছা। এরকম বলার পরে সে আমারটা ডিও লেটার একটা দিল, ওইটা নিয়ে আমি টাঙ্গাইল টেক্সটাইলে জমা দিলাম, কিন্তু ওই বছর আর ভর্তি হইতে পারলাম না। ওকে। তো সেকেন্ড টাইম চান্স আছে, তাইলে সেই আশায় রইলাম।
তো এর মাঝে আমি আবার বিএফ সাইন কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে কমার্সে। তো এখানে পড়তে থাকি, পড়তে থাকলে এক সময় ওই পড়াটা কেমন জানি আমার ভাল লাগতো না। টেকনিক্যালে পড়া অভ্যাস হয়ে গেছে, আর টেকনিক্যালে থিওরি থেকে প্র্যাকটিক্যালটা বেশি, আমাদের হাতে কলমে শেখানো হয় বেশি। তো ওইটা আর আমি পড়ালেখা ওরকম মন নাই, আব্বু ওরকম করে না। তারপর আমার সাথে আব্বু দেখে কি আমি বই নিয়ে খুব কম বসতাম, আচ্ছা, এটা নিয়ে আমার সাথে শুয়ে থাকলে বকা দিত, বসে থাকলে বকা দিত। তো এইভাবে করতে 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 একটা বছর গেল। তারপর আবার ডিপ্লোমা ভর্তি পরীক্ষার সময় আসলো। তো আমি ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করব। তো আব্বুর কাছে আমি টাকা চাইলাম, আব্বু আমার 200 টাকা দাও, আমি ভর্তি করবো। বলছি না, তোমার টাকা দিব না, তুমি টাকা দিয়ে ভর্তি পরীক্ষা দাও, ঠিক আছে, শুধু শুধু টাকা নষ্ট, চান্স পাও না। পরে ভাই আমি কি করলাম, আমার একটা মেমোরি কার্ড ছিল, জি, তো ওই মেমোরি কার্ডটা বিক্রি করলাম 250 টাকা। তো ওই মেমোরি কার্ড বিক্রি করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করলাম পলিটেকনিকের। আচ্ছা, এখন ভর্তি পরীক্ষার দিন চলে আসলে আমি ভর্তি পরীক্ষা দিব। কারণ আব্বু সকালবেলা শুক্রবার ওই শুয়ে রয়েছে, আব্বু বলছে আব্বু আমাকে গাড়ি ভাড়া দাও, আমি ভর্তি পরীক্ষা দিতে যাব। তো তোর লাভ নাই, তো তোর টাকা দিয়ে, তোর টাকা দিলে শুধু নষ্ট, 200 টাকা হইলে আমার এক সপ্তাহ সুন্দর চলে যাবে। পরে বলছে ঠিক আছে, টাকা দিবা না তাহলে আমি বের হয়ে যাই। এই বলে বের হয়েছি, দেখে আম্মু পিছন দিকে আইসা আমাকে টাকাটা দিল। আচ্ছা, 400 টাকা দিল, যে ঠিক আছে পরীক্ষা দে, দেখ বাবা একটু ভালো করে পরীক্ষা দিস যাতে হয়ে যায়। তোর আব্বুর মন খারাপ, কারণ তোদের এত কষ্ট করে পড়ায়। আসলে কি আমার বাবার স্যালারিটা খুব কম না, আমার বাবার স্যালারি ভালো, কিন্তু আমরা 3টা ভাই, তো 2 ভাই 1 বছর আগ পিস। তো আমার যে ছোট ভাই সে আবার খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে টাঙ্গাইল জেলার ভিতরে 2nd বা 3rd এরকম প্লেস করে আছে। আচ্ছা, ওর পিছনেও যেমন খরচ, আমার পিছনেও তেমন খরচ। তো সব মিলানোর পরে আমার বাবার ওরকম থাকে না। আর আমরা তখন ছিলাম জয়েন্ট ফ্যামিলি, মানে আমার বাপ চাচারা 5 ভাই, জয়েন্ট ফ্যামিলি। জি, তো আব্বু তো মেঝো, তো তারও দায়িত্ব মোটামুটি ভালোই পালন করে। তো আমি ভর্তি পরীক্ষা দিতে চলে গেলাম। আচ্ছা, যখন গেলাম তখন দেখি পাশে একটা বড় ভাই কি জানি একটা পড়তেছে। আমি ভর্তি পরীক্ষার গাইড গত বছর কিনছি, ওটাই পড়ছি, কিন্তু নতুন বছরে যে একটা ভর্তি গাইডটা থাকে সেটা আর পড়িনি। পরে বললাম ভাই আমাকে দিবেন, আমি একটু পড়বো। বিগত বছরের প্রশ্ন কতগুলো আমি পড়ে গেলাম। যাওয়ার পরে টাঙ্গাইল পলিটেকনিকের ওখানে ভিতরে ঢুকলাম, পরীক্ষা শুরু হইলো। ভাই বিশ্বাস করবেন না, আল্লাহর কি খেলা, যে আমি যে প্রশ্নটা পাইছি 50 মার্কের, 50টা নৈবেত্তিক আর 50 হলো রেজাল্টের উপর। আচ্ছা, সব কমন। আমি ঘেটাঘেট সব দাগাই ফেললাম। দাগানোর পরে বের হয়ে আমি আল্লাহকে সাথে বলছি, আল্লাহ এবার আমাকে একটা ভালো একটা রেজাল্ট দিও, আমি যাতে আমার বাপ যাতে আমার সাথে আর এরকম না করতে পারে। এই বলে আমি চলে আসছি। তার 2 দিন পরে রেজাল্ট দিবে, এই তো আমার টেনশন শুরু হয়ে গেছে, ঘাম ঝরতেছে। বিকাল 5টায় রেজাল্ট। তো ওই দিন আব্বু অফিস থেকে আসছে, আসার পরে বলতেছে কি রে স্বামী, তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্টের খবর কি? বলছে আব্বু রেজাল্ট তো দেওয়ার কথা, এখনো দেয় নাই, বিকাল 5টার পর পাবলিশড হবে। জি, পরে বলতেছে যে দেখিস এবার যদি না হয় তোরা অটো কিনে দিব, তুই অটো চালাবি। পরে কি হইলো, এভাবে বিকাল 5টার দিকে রেজাল্ট, 5টা বাজলো। পরে আমাদের ওই এলাকায় তো তখন কম্পিউটারের দোকানটা অ্যাভেলেবেল না। গেলাম কম্পিউটার দোকানে, যা বললাম ভাই রেজাল্ট দেবে পলিটেকনিক, আর দেখা যাবে। সে কি করলো, আমার ট্র্যাকিং নাম্বারটা নিল, ট্র্যাকিং নাম্বার নিয়ে সে সার্চ দিল, লেখা আসতেছে না, মানে ইডোর দেখাইতেছে, সার্ভারের চাপ বেশি। পরে আমি শান্তরে বললাম, শান্ত এবারও মনে আমার হইল না রে, আজকে বাসায় গেলে খুব দুঃখ আছে। কই আরে বেটা হয়ে যাবে তোর। তখন আমি রাস্তা থেকে শান্তরে নিয়ে আসতেছি, এমন সময় আমার ছোট ভাই ফোন দিছে শান্তর মোবাইলে, যে ভাইয়া কই? সে হ্যাঁ পাশে আছে। পরে ফোন রিসিভ, আমি কথা বলতেছি যে হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া তোমার তো ঢাকা পলিটেকনিকে চান্স হয়েছে, মেসেজ আসছে। সে ঢাকা পলিটেকনিকে চান্স হয়েছে। আমি অবাক, মানে যেখানে আমার ঢাকা পলিটেকনিক তো সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বর পলিটেকনিক, এইখানে যে আমি চান্স পাবো বা ঢাকায় আমি কখনো পড়তে পারবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা, আমি বললাম যে ভাইয়া তুমি একটু ভালো করে দেখো তো, কারণ বেসরকারি পলিটেকনিক থেকে তো কন্টিনিউয়াস মেসেজ দিতেই থাকে, হয়তো বা দেখো ঢাকা কোনো বেসরকারি পলিটেকনিক থেকে হয়েছে। পরে আমি শান্তরি দিয়ে হাঁটতেছি, বাজারে মাঝখানে যখন গেছি, এই দূর থেকে আব্বু হাসতে হাসতে আসতেছে। আমি চিন্তা করছি যে দেখিস এই যে চান্স হয় না, এই যে দেখ হাসতে হাসতে আইতেছে, আমার ধরে মনে বাজারের সামনে পিটবো। পরে এরকম বলার পরে আমি বলতেছি শান্তকে, আরে বেটা তুই এত বেশি বোঝাস কেন, চল। পরে যা বলতেছে, স্বামী তো তোমার না ঢাকা পলিটেকনিক চান্স হয়েছে। এই বেলা বাজারের মধ্যে ভাই আমার জড়াই ধরলো,
মানে ওই দিন এত ভালো লাগলো যে গ্রেট কমপ্লিমেন্ট, রাইট? বাবার কি কাছ থেকে বলবো? তো এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি বলতেছি আব্বু মনে হয় কি তুমি তো মেসেজ পাইছো ঠিক আছে, কিন্তু মনে হইতেছে এটা মনে বেসরকারি পলিটিক। হুম। এই তো বাবার হাসি মুখটা কালো হয়ে গেল। পরে আমার ধমক দিয়ে বলতেছে যা বাসায় যা, রাত করে কি করস, যা আমি আসতেছি। পরে ওকে, আমি কি করলাম, শান্ত তোর মোবাইলে এমবি আছে, কয় না, তাহলে এক কাজ করতে কিছু টাকা ভর। ভাই তখন 10 টাকা মনে করেন আমার কাছে অনেক কিছু, মানে বাবা 10 টাকা দিলেও হিসাব নিত আমার কাছে, এই যে 10 এই 10 টাকা টাকা দিলাম কি, হ্যাঁ। কি করলা, তো টাকা নাই। পরে শান্ত করে ঠিক আছে তারা আমি ভুইরা নিয়ে আসতেছি। তো ও কি করলো, ওই আমার ট্র্যাকিং নাম্বার নিয়ে সার্চ দিছে, সত্যি সত্যি লেখা যে আপনি ঢাকা পলিটেকনিকে আর্কিটেকচার ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন। আচ্ছা। ভাই এটা দেখে আমার খুব মানে খুশি লাগতেছে যে ঢাকায় পড়বো আমি। আমি যখন ভাই দেখলাম যে চান্স পেয়েছি, সাথে সাথে আব্বুরও ফোন দিচ্ছি, আব্বু আমি সত্যি সত্যি ঢাকা পলিটেকনিক চান্স পেয়েছি, তুমি আসো বাসায়। আইসা পরে রুমে ঢুইকাই আগে আমার জড়াই ধরেছে আবার, বাবা তোরে কি আমি এমনি এমনি বকি, তোর ভালোর জন্যই বকি, তুই তো রাগ করস, তুই ভালো করছস, আমি খুব খুশি হয়েছি। পরে ওই দিন আমাকে বলতেছে যে চল আজকে একসাথে ভাত খামো। পরে শান্তরেও নিয়ে খাইতে বসছে। জি। ভালো কথা, খাওয়া দাওয়া শেষ। এখন আবার পরের দিন আবার আমার অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল, তখন আবার আমার ইন্টার টেস্ট পরীক্ষা চলে। তো চান্স পাইছি, এখন কেউ তো আর পড়া নাই, মানে পড়া ছাড়াই পরীক্ষা দেব। সুন্দর পরীক্ষা দিতে চলে গেলাম, ওই গুরুত্ব দিলাম না আর ইন্টারভিউ। এভাবে করতে করতে সময় আসলো ঢাকা পলিটেকনিকে ভর্তি হওয়ার। তো আমি ঢাকা পলিটেকনিকে ভর্তি হব, তো আব্বুরে বলতেছি আব্বু তুমি আমার সাথে যাবা? বলছে দেখ আমার অফিস আছে, আমি তো যাইতে পারবো না। আর তখন আবার আমার এক চাচা, ছোট চাচা নাম শহীদ, সে আবার বিদেশ থেকে আসছে। বলতেছে ঠিক আছে আমি শহীদরা বলে দেবনি, শহীদ তোরে নিয়ে যাবো। ঠিক আছে আব্বু, এখন তুমি গেলে ভালোই তো, আর ঢাকা তো কেমনে কি, কয় তুই তোর মামার বাসায় থাকবি আর ওখান থেকে ক্যাম্পাস করবি। আর এরপরে বুঝাইতেছে ঢাকায় গেলে কিন্তু পোলাপান নষ্ট হয়, এই নষ্ট হয় সেই নষ্ট হয়। ভাই এই যে আমি 9-10 পড়লাম, ইন্টারমিডিয়েট পড়লাম, কখনোই না মেয়েদের প্রতি ওরকম আসক্ত হয়নি, বা একটা প্রেম করবো বা ওরকম কোনো একটা ছিল না। আচ্ছা। মানে ফ্যামিলির চাপে বা যাই হোক ওই ওরকম মেয়েদের পাল্লায় পড়িনি যখন আমার পড়ার কথা ছিল। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটু ছোট্ট বিরতি নেব, আর বিরতি নেবার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা বলতে চাই, এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে জীবন গল্পের পার্ট 1 বইটি, এবং এই বইটিতে অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্টোরি ওখানে লেখা হয়েছে। বিশেষ করে প্রথম গল্পটার উপরে আমি খুব বেশি এমফেসিস দিচ্ছি। তো যারা এই বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে, তাদের জন্য ঝটপট সংগ্রহ করতে হবে, কারণ আমরা অল্প কিছু বই বাজারে এনেছি। এবং আপনি চাইলে বইমেলা থেকেও সংগ্রহ করতে পারেন, বর্ণপ্রকাশের স্টল 256 নম্বর স্টল। আর আপনি যদি ঘরে বসে সংগ্রহ করতে, আমি প্রথম দিন যখন ঢাকা পলিটেকনিকে ঢোকার পরে আমাদের ওখানে অডিটোরিয়াম আছে, ঢুকাইছে আমাদের। ঢুকানোর পরে চাচাকে বাইরে রাখছে, আমাদের ভিতরে ঢুকাই দিছে। তার আধা ঘন্টা পরে, মানে টিচাররা ভাষণ দিতেছে, আধা ঘন্টার পরে মিছিল নিয়ে আসছে। এই তো আমিও ভয় পেয়ে গেছি, রাজনীতি এখানে, আর রাজনীতি হইলে তো মুশকিল। আমিও মনে মনে ভয় পেলাম, আমার চাচাও অবাক হয়ে গেল। আমার চাচা আমার দিকে বারবার দেখতেছে কি করে না করে। পরে আমাদের ডিপার্টমেন্টে সিএ এসে আমাদের নতুন ডিপার্টমেন্টে নিয়ে গেল। এই যে আমার ডিপ্লোমা লাইফ শুরু হইলো। প্রথম দিন আমাদের বেশি কিছু করলো না, ওই রুলস বইলা দিল আর রুটিনটা দিয়ে দিল। ওইটা নিয়ে বাসায় আসার সময় বলতেছে যে, আমার চাচা বলতেছে বাসের ভিতরে, ভাইস্তা তোমার তো আনলাম, আর এখানে যে রাজনৈতিক একটা সমস্যা দেখলাম, আমার মনে হইতেছে তোমার মনে আগুনে ফালাই দিলাম। ওকে, মানে এরকম কখনো দেখেনি হয়তো, বা একটু ভয় পাচ্ছিল বা কিছু। হ্যাঁ, তো এরকম বলার পরে বলছে কাকা আমার এনে টেনশন করেন না, আমি রাজনীতিতে কখনো জড়াবো না, আমি যাবো আর আসবো এর ভিতরে। তো এভাবে বলার পরে আমার মামার বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার চাচা আমাকে রাইখা যাবে, খুব খারাপ লাগতেছে, মানে আপনজন কেউই নাই। আর ওই মামার বাড়ি তো মনে করেন আমি 5 বছর 6 বছর পর পর যাই। পরে আম্মুকে ফোন দিয়া আমি বলছি আম্মু আমার না ভালো লাগতেছে না, আমি পড়বো না, আমি চলে আসবো। পরে বুঝাইতেছি আম্মু যে দেখ এটা তো মানুষের জীবনে হয়, তো তোরে আমরা যখন বাসা থেকে বের করে দিছি তখন আমরা নিয়ত করে বের করে দিছি যে তুই আর ঘরে আসবি না, যদি এরপরে আসস তাহলে মেহমানের মতো আসবি আর চলে যাবি, আর যেহেতু ছেলে মানুষ কর্ম করে খাইতে হবে। পরে বলতেছি ঠিক আছে আমি পারতেছি না, তোমরা আসো। পরে বলছে ঠিক আছে আমি সামনে বৃহস্পতিবার আসবো। ওই আমাদের বিমান বাহিনীতে আবার প্রতি বৃহস্পতিবার ওই আমাদের বেস থেকে গাড়ি আসে, আচ্ছা, ওই গাড়িতে আসবে। তো তখন ছিল মনে হয় মঙ্গলবার, তো বুধবার দিন আমি ক্যাম্পাসে যাই।
তো ক্যাম্পাসে গেলে তো প্রথম দিন যায় আমি অবাক হয়ে যাই যে একটা ডিপার্টমেন্টে মাত্র আমরা 48 জন, তার ভিতরে দেখা যেতেছে যে 17-18 জন মেয়ে। আচ্ছা। তো ছেলেদের সঙ্গে তুলনামূলক ছেলেদের সংখ্যা বেশি থাকে আর মেয়েদের কম। আর অন্যান্য পলিটেকনিকে আমি অন্যান্য ডিপার্টমেন্টে দেখছি যে যদি 48 জন থাকে তার ভিতর 2-1 জন মেয়ে থাকে। আমি দেখি যে আমাদের ডিপার্টমেন্টে মেয়েদের সংখ্যা বেশি। আর এটা হওয়ার কারণ হলো আর্কিটেকচারে মেয়েরাই বেশি পড়ে। ওকে। আমি কি করলাম, ওই দেখার পরে আমি অবাক হয়ে গেছি, এতগুলা মেয়ে আর ছেলে। আর মেয়েদের তো এর আগে দেখছি যে আলাদা আছে, মেয়েদের আলাদা পলিটেকনিক আছে, ঢাকা মহিলা পলিটেকনিক। তো ওইখানে যাইতে পারতো। মানে মনে মনে প্রশ্ন করতেছে, অনেক কিছুই আমার কাছে নতুন লাগতেছে। আর ঢাকা পলিটেকনিক এটা অনেক আগের পলিটেকনিক, এই পাকিস্তান যখন ছিল তখনকার পলিটেকনিক এটা। তো অনেক পুরনো, তো দেখে ওরকম আর পছন্দ হলো না ইনস্টিটিউটটা। তারপরে কিছু করার নাই, ওখানে পড়াশোনা শুরু করলাম। জি। তো ওই দিন আবার আমাদের গ্রুপ করে দেয়। তো গ্রুপ করে দেয় যে তোমরা এই কজন এই গ্রুপ। তো ভাই আমি কি করি যে আমি গ্রুপ করার সময় আমি ম্যামকে বলি, ম্যাম আমার বাসার আশেপাশে যে কজন আছে তাদেরকে দিয়ে গ্রুপ করে দিন, তাহলে আমাদের আর কি ডিসকাস করতে খুব ভালো হবে, সুবিধা হবে। জি। পরে তখন আমাদের এখানে 2 জন মেয়ে, একজন থাকতো উত্তরা আর একজন খিলক্ষেতের। তো আমাদের গ্রুপে 6 জনের ভিতর 4 জনই মেয়ে পড়ে গেছে। আমরা দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত ক্লাস করতাম। তো শীতকালে তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো একদিন সন্ধ্যার সময় ওদের সব বের হয়েছে, ওই দিন ওই ছেলেটা আর আসে নাই। জি। তো আসে নাই, তো ওই বাকি 4 জন মেয়ের ভিতরে 2টা মেয়ে চলে গেছে হলো আপনার ওদের বাসা হলো বাড্ডারি দিকে, আর 2 জন গেছে, আর 2টা মেয়েকে নিয়ে বের হইতেছে। এমন সময় বড় ভাই কয়েকটা আসলো, আইসা বলতেছে তুই দাঁড়া আর তোমরা 2 জন চলে যাও। ভাই আমাকে দাঁড় করে ওদের সামনে গেল, আমি তো ভয় পেয়ে গেছি। মানে এর আগে শুনছি যে বড় ভাইরা কট মায়া মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। তো আমার কাছে নেওয়ার মতো কিছু নাই, ওই জাস্ট মোবাইল যেটা আছে সেটা 1110 মডেল ওইটা। তো আমি ওরকম ভয় পাওয়া যাওয়ার পরে ওরা তো বুঝে গেছে যে ভয় পাইতেছে। পরে বলতেছে ওই মেয়েকে নাম্বার দে। ওরা বললাম ভাই মেয়েদের নাম্বার দেবো, ওদের নাম্বার আমার কাছে নাই। যেই বলছি নাই, সাথে সাথে আমার একটা থাপ্পড় মেরে দিচ্ছে। ওকে। যখন আমি থাপ্পড়টা খাই, মানে আপনার ক্লাসমেটদের নাম্বার চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। প্রিয় শ্রোতা, সিক্রেটসের এই মুহূর্তে যারা শ্রোতা রয়েছেন তাদের সবার জন্য একটা গুড নিউজ দিতে চাই। সেটা হলো এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে জীবন গল্পের পার্ট 1 বইটি, এবং এই বইটিতে অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্টোরি ওখানে লেখা হয়েছে। বিশেষ করে প্রথম গল্পটার উপরে আমি খুব বেশি এমফেসিস দিচ্ছি। তো যারা এই বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে, তাদের জন্য ঝটপট সংগ্রহ করতে হবে, কারণ আমরা অল্প কিছু বই বাজারে এনেছি। এবং আপনি চাইলে বইমেলা থেকেও সংগ্রহ করতে পারেন, বর্ণপ্রকাশের স্টল 256 নম্বর স্টল। আর আপনি যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং আপনাকে ফোন দিতে হবে বই বাজারের নাম্বারটা আমি বলছি, একটু টুকে নেবেন প্লিজ। 09611262020। আমি আবারও বলছি 09611262020। এখানে ফোন দেওয়ার পর আপনাকে বলতে হবে আরজি কিবরিয়ার জীবন গল্প বইটি চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম, তারপর কি হলো? এখন একটা মেয়ের নাম্বার আমি কিভাবে দিই? এতটুকু কমন সেন্স তো আছে, যেহেতু ইন্টার পড়ে আসছি। তো আমি আর দিলাম না দিলে আমার ফোনটা নিয়ে যাবে। আমি বলছি ভাই আমার ফোন নেবেন? তো আমি কিন্তু আবার ওই জাকির ভাই আমাকে বলে দিছে যে আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আমি যাতে জাকির ভাইকে বলে দিই। মানে একটা ঢপ ছাড়লাম তাদের সামনে যে পরে আমরা বলতেছি তুই জাকির ভাইরে কেমনি চিনস? পরে বলতেছে জাকির ভাইরে আমি চিনি কেমনে সেটা পরের বিষয়, কিন্তু আপনি যে আমার চটটা মারলেন আমি কিন্তু যাই বলে দিব। পরে আমার আরেকজন এসে পিছন থেকে এসে আরেকটা থাপ্পড় মেরে বলছে যা পারবি করগা যা। পরে ভাই আমি কি করলাম, এই কথাটা আমি থাপ্পড় খেয়ে কানতে চলে গেলাম বাসায়। যাওয়ার পর আব্বুরে ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছে আব্বু এই ঘটনা, নাম্বার চাইছে। হ্যাঁ তোমার তো এই ঘটনার জন্য মারে নাই, একটা মেয়ের নাম্বার দেয় না দেখে কেউ কি কোনোদিন মারে? তুমি কোনো অন্যায় করছো? পরে আমি বুঝাইতে পারলাম না। পরে আমি করলাম ঠিক আছে আমি চলে আসবো, গাড়ি গিট্টি বাইন্দা সব চলে আসবো। বলতেছে যে গাড়ি গিট্টি বাইন্দা চলে আসবা মানে? তো আসা যাবে না, থাকো এখানে, পড়তে হবে। আর আসলে আমি তোমার ভাত দিতে পারবো না, রিক্সা চালায় খাবা নয় ভ্যান চালায় খাবা। ওকে। পরে আমি বললাম ঠিক আছে তাও ভালো, তো তুমি যখন কিছু বলতে পারো না। পরে বলতেছে দেখো আমি কোনো কিছু বলবো না এই কারণেই, কারণ আমি গ্যাম জাম পছন্দ করি না, তোমার ভিতরে ফল্ট আছে তাই তুমি মার খাইছো। এই বলে আব্বু ফোন রেখে দিছে।
পরে আম্মুর কাছে আমি সব বললাম, আম্মু বলতেছে তোর বাপ কিছু বলবে তো এরকম তো নাই, ঠিক আছে আমি তোর আব্বুর বোঝা টোঝা বইলা পাঠাবো নি। এরকম পরের দিন আমি ক্যাম্পাসে গেছি, যাওয়ার পরে ওই আলিফ নামে একটা মেয়ে ফ্রেন্ড আছে, ও আবার রাজনীতি করতো। জি। ফার্স্ট ইয়ারে ওইটাই ও রাজনীতির খাতায় নাম লেখাইছে। তো নাম লেখানোর পরে ওর সাথে আবার আমার সম্পর্কটা কিভাবে হয় যে ওর বাড়ি আবার জামালপুর এই হাটচন্দ্রা, আর আমার নানির বাড়ি মাদারগঞ্জ জামালপুরে আর কি। জি। ওই মন্ত্রীর দূর সম্পর্কে ভাসতে লাগে। যখন আমি তদবিরের জন্য যাই তখন ওকে দেখছিলাম, দেখার পরে ওই পলিটেকনিকে পরিচয় হয়েছে ওখান থেকে। পরে আমি আলিফ রেজা বললাম, আলিফ দেখো এই ঘটনা আমার মারছে, কে মারছে নাম তো জানি না। নাম জানো না মানে আমার ক্লাসমেটরে মারবে আর আমি কিছু বসে থাকবো, বলো কোন ভাই? পরে আমার নিয়ে গেছে ওই আমতলা আছে, প্রত্যেকটা ইনস্টিটিউট এখানে আমতলা থাকে, তো আমতলার ওখানে নিয়ে যায়, বলতেছে দেখো তো কোন ভাই মারছে তোমারে। ওরা বলছে ওই যে ওই ভাই। কয় ঠিক আছে দাঁড়াও। ওই আলিফ আবার এক বড় ভাইয়ের সাথে পরিচয় ছিল, মানে সম্পর্ক ছিল। বড় ভাই ফোন দিল, বলতেছে এই দেখো সামিরে না মারছে, কে মারছে? অমকে। নামটা আমি শুনিনি। পরে ওই ভাই কি করছে, ওরা ডাইকে নিয়ে হলে নিয়ে গেছে, নিয়ে যাও আরে আমার সামনে আমাকেও নিয়ে গেছে হলে। ভাই যখন হলে যাই, হলে ঢোকার সময় আমার আর কি খুব ভয় লাগতেছে। ভয়টা লাগতেছে এই কারণে আমি শুনছি হলে নাকি অনেক অস্ত্র থাকে, অনেক নেশা টেশা করে। তো আমি যখন হলে ঢুকবো তখন দেখি যে আমাদের হলের একটা দরজার ওখানে হকি স্টিক, তারপর রান্দা, অনেক কিছু। ওইটা দেখে তো আমি আরও ভয় পেয়ে গেছি, আমাকে আবার মারার জন্য আনলো না তো। তো আমি এইভাবে যাইতে থাকি, যাওয়ার সময় দেখি কতগুলো পোলাপান এক পাশে বৈশা আর কি আপনার সিগারেট না গাঁজাই খেতেছে, সেটা আমি আর কি বুঝতে পারিনি। বলতেছে কিরে তুই এই জায়গায় আইসস, ফার্স্ট ইয়ারে হলে আইতেছস, হলে উঠবি? বলছে না ভাই। কোন বড় ভাইয়ের টাকা দিছস হলে ওঠার জন্য? সে ভাই কোনো কাউরে টাকা দিই নেই, আমি অমুক ভাইয়ের সাথে দেখা করতে আসছি। পরে বলছে যে ও আচ্ছা যা যা যা। পরে ওই ভাইয়ের কাছে গেলাম, ওই বড় ভাই যাই হোক আমার সামনে বিচার করে দিল। এভাবে করতে করতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার চলে গেলাম। থার্ড ইয়ার মানে তখন আমাদের 6 সেমিস্টার। তো 6 সেমিস্টারের যাওয়ার পরে ওই রেফার্ড আসতেই পারে, কিন্তু আমাদের এই ডিপ্লোমার নিয়ম কি, কেউ যদি থিওরিতে 3 সাবজেক্টে বেশিতে কেউ রেফার্ড আসে তাইলে তার ড্রপ আউট। তো আমার এক ফ্রেন্ডের 4টায় এসে পড়ছে, অর্থ ড্রপ আউট। তো আমি আবার ফেসবুকে একটা লোকের সাথে পরিচয়, সেই লোকটা নাকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মচারী। তো সে বলতেছে যে রেফারটা তুলে দিবে। বলছে ভাই কত টাকা লাগবে? বলতেছে যে কয় সাবজেক্ট? 4 সাবজেক্ট। বেশি না, 15,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। পরে ওই ফ্রেন্ডকে বলার পরে ফ্রেন্ড বলতেছে ঠিক আছে ধর 15,000 টাকা নিয়ে যা, আর রোল নাম্বারটা নিয়ে যা, আমার যাতে তুলে দেয়। আমি কি করলাম, ওই ইয়েরকে আমি দিলাম। পরে বলতেছে ভাই আমি টাকাটা আপনাকে কীভাবে দিব? পরে বলতেছে যে তুমি এক কাজ করো, খামের ভিতরে ঢুকায়া ওই আমাদের টেকনিক্যালের ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানে বলবা, আমার নাম বলবা, তো আমি ওখান থেকে নিয়ে যাব। পরে আমি তার কথা মতো দিয়ে আসি। টাকা দেওয়ার 2 দিন পরে দেখি সে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, প্লাস কিচ্ছু নাই। তো আমি তো ভয় থাকতেছি যে আমার ফ্রেন্ডের আবার হয় কি না হলে তো আমাকে ধরবে, তখন আমি এতগুলা টাকা কোথা থেকে দিব? আমি তো বাসা থেকে এরকমভাবে টাকা আনি না, আমার দরকার পড়ে না, টাকা আনি না। তখন আমার মাসে 4,500 থেকে 5,000 টাকা হলে আমি চলতে পারতাম। তো এরকম ভয় থাকতে তো রেজাল্ট বের হইলো, ও আর ড্রপ আউট থেকে উঠলো না। পরে ও যেভাবে আমার কাছে চাপ দিয়ে, তখন আবার কি আমি 6 সেমিস্টার শেষের দিকে টিউশনি শুরু করি। মানে ঢাকায় আসার সাথে সাথে তো আমি টিউশনি পাই না, 2-2.5 বছর যাওয়ার পর টিউশনি শুরু করি। তো প্রথমে আমি টিউশনি করে ভালোই টাকা ইনকাম করতেছি, মাসে আমার 13-14 হাজার টাকা আসতেছে টিউশনি করে, আর বাসা থেকে তো 5-6 হাজার টাকা নিচ্ছি, সুন্দর চলতেছে। তো এর মাঝে আমি কি করছি, ওই যে আমার ছোট থেকে স্বপ্ন যে আমি বিজনেসম্যান হব, আমার ঢাকায় একটা বাড়ি থাকবে, গাড়ি করব। তো এর জন্য ভাইয়া আমি কি করি, আমি যে টিউশনি করে এই কথাটা আমি আমার বাবা মাকে বলিনি, না বলে কি করতাম, ওই টিউশনি টাকাটা আমি জমাইতাম। আচ্ছা, জমাইতে থাকতাম। তো ওই সময় খুব প্রেশার আসলে ও আমার কাছে টাকা নিবে, তো আমি 2 মাসের টাকা মানে যা পাইতাম ওটা নিজে খরচ করার পরেও কিছু টাকা আমি জমাইতাম। তো ওইখান থেকে আমি ম্যানেজ করে দিয়ে দেওয়ার পরে ওই ঝামেলাটা শেষ। এই তো আমার 7 সেমিস্টার শুরু। 7 সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আসে। জি। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমি গাজীপুরে যাই, ওই যে
রেলের একটা ডিজাইন দেয় আমাদের, তো ওই রেলের ডিজাইনটা দেখার জন্য আমি ওই গাজীপুরে ওখানে একটা রেল স্টেশন আছে নাম জয়দেবপুর, জি তো ওইখানে যাওয়ার পর ওইখান থেকে মেজারমেন্ট নিয়ে আসার সময় ওই তার গাছ আছে, তো ওইখানে ওইটা হইলো আপনার তারুণ্যেস মেমোরিয়াল মেডিকেল কলেজ। জি তো ওইটার সামনে দিয়ে আসতেছি, তখন একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লাগে। ওই মেয়েটাকে দেখে ভালো লাগার কারণটা হলো কি, ওই মেয়েটা আর কি রাস্তায় যাইতেছে আর লাফাইতেছে আর একটা ছেলের চুল ধরে টানতেছে যে তুই। ডিফারেন্ট লাগে বিষয়টা আর কি, তো ডিফারেন্ট জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেশি। হ্যাঁ যাই হোক, হ্যাঁ। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগে। পরে আমি আমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ড আবার ওই এলাকার লোকাল, পরে বললাম দোস্ত এই মেয়েটারে চিনস নাকি? বলতেছে না চিনি না। ঠিক আছে, তাহলে এই মেয়েটার কই থাকে না থাকে আমার অ্যাড্রেস দিতে পারবি, নামটা? ওই এটা কি কস দিমু মানে? ওই মেয়ে কোথায় পড়ে তুই জানস? আরে বেটা তুই দেখ সাদা অ্যাপ্রন পড়ছে, আর পাশের জন্য সাদা অ্যাপ্রন, আর নেম প্লেটের লেখা আছে নাম প্রিয়া, আর ওর বন্ধুর নাম লেখা আছে ডাক্তার সজল। তাহলে ওরা মেডিকেলে পরে এটা তো দেখে বুঝে দিতেছে। তুই শুধু খোঁজ নে যে এই মেয়েটার বাসা কই, আশেপাশে থাকে নিশ্চয়। আচ্ছা তো ওই মেয়েটারও তখন ইন্টারনেট শুরু হয়েছে মাত্র। তো ইন্টারনেট শুরু হওয়ার কারণে ও বাইরে বাসা নিয়ে থাকে, ওদের তো এমনি হোস্টেলে রাখে, কিন্তু ইন্টারনেট যখন শুরু হয় ওদের বাইরে বাসা নিয়ে থাকতে হয়। তো আমার ফ্রেন্ডের মাধ্যমে ওর অনেক খোঁজখবর নিলাম। হ্যাঁ মেয়ে ভালো, সব কিছু ভালো। পরে ওই প্রিয়ার আরও ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড সিনিয়র জুনিয়র সবার কাছে আমি খোঁজখবর নিলাম। মেয়ে ভালো, মেয়ে কালেক্ট করলাম। কালেক্ট করার পরে ফেসবুকে আমি আবার কি করি, যে মেয়েটার সাথে কথা বলবো আসল পরিচয়টা আগে না দিই, তার জন্য কি করতাম, একটা ফেক অ্যাকাউন্ট খুলছি। তো ফেক অ্যাকাউন্ট খোলার পরে ওইটা থেকে রিকোয়েস্ট পাঠাইছি, দেখি মেয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। তো আমিও আর মেসেজ টেসেজ দিই না, কিন্তু ওর ছবিতে লাইক কমেন্ট করা শুরু করি। তো একটা সময় দেখি যে ও আমার কমেন্টের ওখানে একটা লাইক দিছে। তখন আমি রিকোয়েস্টটা পাঠাইলে তখন দেখি তার একদিন পরে ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে তো ওর সাথে আমি ওই দিন চ্যাট করার সময় আমি বলি আপনার ফোন নাম্বারটা দিবেন। ও কি করে যে না আমি আমার ফোন নাম্বারটা দিব না। পরে অনেক কেন দিবেন না এরকম জোরে করতে একটা সময় ও আমাকে ফোন নাম্বারটা দেয়। ফোন নাম্বার দিলে রাতে ওর সাথে আমার কথা হয়, ওই রাতে ফার্স্ট কথা ওর সাথে। জি তো কথা হইলে তো বলতেছে যে আপনি আমার ফোন নাম্বার চাইলেন এত করে, তো আমি দিলাম, তো এখন বলেন কি বলবেন। ওরা বলতেছে বলেন কি বলবেন মানে আমি ফোন নাম্বারটা মানুষ কেন নেয়, যে কথা বলার জন্য। হ্যাঁ বলেন কি কথা বলবেন। পরে আমি বলতেছি দেখেন আমি তো আপনাকে দেখা ভালো লাগছে, তো আপনার সাথে রিলেশন করতে চাই, সরাসরি বলে দিলাম। এরকম বলার পরে বলতেছে যে আপনি আমার সাথে রিলেশন করবেন, আপনি আমার সম্পর্কে জানেন? আমি বলছি হ্যাঁ জানি। কিভাবে জানেন? বলছি সেটা তো এখন বলবো না, রিলেশন হওয়ার পরে বলবো। আচ্ছা। তো এরকমভাবে আমি ওকে বলার পরে ওই দিন ও তাড়াতাড়ি চ্যাট শেষ করে ঘুমায় যায়। পরে এভাবে আমাদের ফেসবুকে কথা হইতে একদিন ও আমাকে বলতেছে যে আচ্ছা আপনি তো আমার সাথে কথা বলতেছেন, আসেন আমরা একদিন দেখা করি। আচ্ছা দেখা করব, তো কবে দেখা করব? পরে বলতেছে যে দেখা করবেন কবে, ঠিক আছে 16 ডিসেম্বরের পরে যে 17 তারিখ আছে, ওই 17 তারিখে আপনি আমার ক্যাম্পাসের এখানে আসবেন, তখন দেখা করব। মানে ইন দ্য মিনটাইম কি আপনি ওকে আপনার পরিচয় দিয়েছেন? দেন নাই? না তখনও দেন নাই, অপরিচিত হিসেবে কথা বলছেন? অপরিচিত হিসেবে কথা বলতেছি। ওকে আচ্ছা দেখা করব ঠিক আছে। তো এর মাঝে আমার কিছু কথা আছে, কথাটা শোনার পরে আপনি আমার সাথে কথা বাদ দিয়ে দিবেন, আমাকে দোষারোপ করবেন, অনেক কিছুই করবেন। তো কথাটা আমার না বললেই না, কারণ এভাবে আর একটা মানুষকে কতদিন ঠকানো যায়। কারণ আমি আপনার কাছে অনেক কিছু লুকাইছেন মানে আপনি বলছেন ওকে যে লুকিয়েছি? হ্যাঁ লুকাইছে এরকম। পরে বলছে লুকাইছেন মানে কি লুকাইছেন? আমার সব কিছুই লুকাইছি। পরে বলতেছে সব কিছু লুকাইছেন মানে আপনি কি একটা ছেলে মানুষ এটাও কি লুকাইছেন? মানে এরকম ভাবে একটা উত্তর দিল। বলছে না সেরকম না, আমার নাম পরিচয় কি করি না করে এরকম ই করেছি। ঠিক আছে বলেন আপনি। বলতে পারি এক শর্তে, আমাকে দোষারোপ করা যাবে না, আর দোষারোপ যদি করেন তো পরে কইরেন, আমাকে কোনো বকাবাজি করা যাবে না। পরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি যে দেখেন আমার নাম সামিউল ইসলাম, আমার বাড়ি টাঙ্গাইল, এই জায়গায় আমি ই করি, আমি ঢাকা পলিটেকনিক থেকে এবার ইন্টারনেট শেষ করব। পরে বলতেছে আপনি ঢাকা পলিটেকনিকে পড়েন মানে? পরে বলছে হ্যাঁ আমি ঢাকা পলিটেকনিক পড়ি, এবার বের হব। তো বের হবেন মানে আপনার কি শেষ? হ্যাঁ। পরে বলতেছে আপনি কি জানেন আমার বয়স কত? বলতেছে আপনার বয়স কত?
পরে বলতেছে আমার বয়সের কথা বাদ দেন, আপনার বয়স কত আগে সেটা বলেন। পরে বলতেছে দেখেন আমার বয়সটা তো 23। যখন এই কথা বললাম তখন বলতেছে আপনি তো দেখি বহুত খারাপ একটা মানুষ। পরে বলতেছে হ্যাঁ আমি বহুত খারাপ মানুষ সেটা আমি জানি, কিন্তু এই যে সত্য কথাটা যে বললাম আপনি কিন্তু কথা দিচ্ছেন আমাকে বকাবাজি করবেন না, অলরেডি বকাবকি শুরু করে দিচ্ছেন, আমি খারাপ। একটু পরে তো আরও খারাপ ভাষায় বকা না আর কি লুকাইছেন বলেন। পরে আমি আমার সব কিছু খুলে বলি যে আমার বাবা এই করে, আমার ফ্যামিলিতে এই আছে, সব কিছু খোলা। পরে বলছে ঠিক আছে আপনি আমাকে আর ফোন দিবেন না। পরে বলছে ঠিক আছে ফোন দিব না। তখনই কিন্তু অতটা ঘনিষ্ঠ হই নাই মেয়ের সাথে। ওকে। 2-3 দিন পরে দেখি হঠাৎ ও ফেসবুকে ফেক অ্যাকাউন্ট যেটা ওখানে মেসেজ করছে কি ব্যাপার আপনি আইডি এখনও ডিঅ্যাক্টিভ করেন নাই। সে ডিঅ্যাক্টিভ কেন করব? পরে বলতেছে কেন আপনি কি আরও কোনো মেয়ের সাথে রিলেশন করেন নাকি ফেক অ্যাকাউন্ট দিয়ে? বলছে না আমি আপনার সাথেই করছি। মানে বিশ্বাস হয় না। ঠিক আছে আপনি আমার পাসওয়ার্ডটা নেন। পরে আমি ওকে ওই ফেক অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিই। ভাইয়া সত্যি কি ওর সাথেই শুধু চ্যাট করতাম আর কারোর সাথে করতাম না। ওকে, মানে ওর জন্য অ্যাকাউন্টটা খোলা? ওর জন্য অ্যাকাউন্টটা খোলা, কারণ এত ওর পিছনে যে আমি এত দৌড়াদৌড়ি করে রিপোর্টগুলো নিচ্ছি আমার অনেক কষ্ট হয়েছে। আমি দেওয়ার পরে ও দেখলো, দেখার পরে বলতেছে ঠিক আছে আমি আপনার কাছে 2 দিন সময় নিব, তো 2 দিন পরে আমি আপনাকে জানাবো আপনার সাথে আমি রিলেশন করবো কিনা। ও কিন্তু তখন অলরেডি জানিয়ে ফেলছে আমি ওর থেকে বয়সে ছোট আর আমি দেখতে কেমন সেটা ও জানে না, দেখতে কেমন সেটা জানে না। 2 দিন পরে বলছি ঠিক আছে সব কিছু মানলাম, কিন্তু আপনি এক কাজ করেন আসেন আমরা দেখা করি। আচ্ছা দেখা করার মানে এটা কি রিলেশনশিপ আগাচ্ছে এই তো? হ্যাঁ। আচ্ছা তাইলে শর্ত আছে আজকে দেখি তুমি বলতে হবে। এটা কে বললো? এটা আমি বললাম। পরে আমি এটা বলতেছি ঠিক আছে তুমি তাহলে শুরু করেন। বলে আপনি শুরু করেন। পরে তুমি আমরা বলা শুরু করি। এইভাবে আরও 2-3 দিন চলে যায়। যাওয়ার পরে 17 তারিখে আমি দেখা করতে যাব। তো জীবনে ফার্স্ট একটা মেয়েকে প্রপোজ করব প্লাস দেখা করতে যাব। তো কি করতে হয় কি ফর্মালিটি আছে সেটাও আমি আর কি জানি না। এখন ওর ক্যাম্পাসের সামনে যাওয়ার পরে ওকে আমি ফোন দিলাম যে দেখো আমি তোমার ক্যাম্পাসের সামনে, তুমি বের হও। তুমি সত্যি ক্যাম্পাসের সামনে আসছো? হ্যাঁ সত্যি ক্যাম্পাসের সামনে। তখন আর কি ভাইয়া ওর ইন্টারনেট শেষ, ওখানে সাইন করাবে। আচ্ছা। ওই ডাক্তারদের সাইন করাবে, প্রফেসর যারা আছে তাদের। তো ও কি করছে বের হয়ে আমার দেখার পরে ও পছন্দ করে নাই। পছন্দ না করলে তখন ও আর কি ফিরাও চলে যায় নাই। আমার কাছে আসছে, আয়সা বলতেছে আপনাকে যেমন ভাবছে আপনি তো সেরকম না। আপনি কেন এতক্ষণ তো তুমি বলতেছে আপনি কেন? আপনি বলতে মন চাইলো তাই বললাম। আমি এটা বলছি মানে ফার্স্ট টাইম আপনার সাথে দেখা ওনার? ফার্স্ট টাইম। পরে বলতেছি ঠিক আছে তাহলে এক কাজ করেন আসেন আমরা কোথাও বসে। না আমি বসতে পারবো না আমার তারা আছে, আমি গেলাম। এই বলে চলে গেল ভিতরে। আচ্ছা। তো এখন ওর জন্য ফুল নিচ্ছি কমলা নিচ্ছি, এগুলা না দেওয়া গেলে কেমন একটা দেখা যায়। পরে আমি আধা ঘন্টা পরে ওরাকে আবার ফোন দিই যে তুমি বের হওয়ার পরে আমি এই ফুল আর কমলাটা তুমি রাখো তারপর আমি চলে যাব। পরে ও তো আর কি আসবেই না। পরে আমি বারবার ফোন দিতেছি। পরে একটা সময় আসার পরে বলতেছি আচ্ছা তোমার কি আমাকে দেখে পছন্দ হয় নাই? পরে বলে সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলো। না আমার তোমার দেখে পছন্দ হয় নাই। আচ্ছা পছন্দ না হলে তার কিছু করার নেই, জোর করে তো আর সব কিছু হয় না। ঠিক আছে তুমি এই ফুল আর এটা রাখো আমি চলে যাই। তো ভাই আমি ওকে এগুলা দিয়া পরে যাওয়ার সময় আমি বলছি ঠিক আছে দাঁড়াও আরেকটা মিনিট দাঁড়াও, তুমি তোমার নাম্বারটা আমার ফোন থেকে ডিলিট করে দিয়ে যাও। পরে কী করছে ও আমার ফোন থেকে ওর নাম্বারটা ডিলিট করে দিছে। তো বাসে যাওয়ার সময় আমি আবার কি করে ওর নাম্বারটা তো আমি আগেই মুখস্থ করে ফেলছি। আবার ডায়াল করে বলি যা করলা ভালোই করলা, ডাইকা নিয়ে এরকমভাবে না বললেও পারতা। ঠিক আছে ভালো থাকো এই বলে কাটে দিছি। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে ও একদিন আমাকে ফোন দেয়। আপনার সম্পর্কে তো আমার তেমন কিছু জানা নাই, আর মানুষের সৌন্দর্য চেহারা দিয়ে তো আর সব কিছু হয় না, তাইলে এক কাজ করেন আবার দেখা করি। আবার দেখা করা সম্ভব না, আমার ভাই এত সময় নাই, আমার ইন্টারনেট চলতেছে তো আমি খুব ব্যস্ত। পরে বলতেছে ঠিক আছে ইন্টারনেট চলতেছে তো আপনি সময় কখন পান? পরে বলতেছি সময় আমি বিকালে ছাড়া সময় পাই না, আর তোমার ওইখানে গেলে আমি যদি একবার যাই আস্তে আমার রাত 9টা-10টা বাজবে, এত পরিশ্রম কুলাইতে পারবো না, আর আমি টিউশনি করাই। পরে বলতেছি আচ্ছা টিউশনি করান ভালো কথা, তাহলে আমি তো প্রতি শুক্রবার ওই বনানী ডিওএসএসে একটা ওই আল্টার একটা কোর্স আছে, ওইখানে কোর্স করতে যাই, তো ওইখানে আপনি আইসেন। পরে বলতেছি যে না আমি ঠিক আছে আমি আসবো, যাও। পরে শুক্রবার দিন আমি আর যাইনি।
ও আমার ফোন দিছে অনেক, আমি যাইনি, কারণ যে মানুষটা নিয়ে যাওয়ার পরে এরকম কথা বলছে ওর প্রতি আমার একটা ইন্টারেস্ট চলে গেছে। তো এরকম যাওয়ার পরে তো আবার কন্টিনিউ ফোনে কথা শুরু হয় আমাদের। ওই তো তখন আর কি খুব ঘনিষ্ঠভাবে আমাদের কথাগুলো হয়। তো এইভাবে করতে করতে রিলেশনটা আমাদের আগাইতে থাকে, মানে সারা রিলেশন। কেউ কাউরে তখন আর কি বলতেছি না ক্লিয়ারলি যে পছন্দ হয়েছে বা না হয়েছে। পরে এভাবে করতে করতে জানুয়ারির আগ দিয়ে আমাকে বলতেছে যে স্বামী দেখো, আমি তো এই বিসিএস দেবো, বিসিএস কোচিং করতে হবে, তো এর জন্য আমি ফার্ম গেটে যাব। তো তুমি কি আমাকে কোনোভাবে হেল্প করতে পারো? আমি তোমার কীভাবে হেল্প করতে পারি? এখন তুমি যদি একটা ছেলে হইতা আমি তোমাকে রুমমেট হিসেবে নিতে পারতাম, তো এছাড়া তো আমার তোমাকে হেল্প করার মতো কিছু নেই, যে আমাকে একটা বাসা খুঁজে দিতে হবে। সেটা তো আমি পারবো না, তোমার পিয়নগিরি তো আমি করতে পারবো না। তাহলে বাসাটা আমি খুঁজতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বুরে নিয়ে বাসা খোঁজা শুরু করে দাও। তবে এতটুকু আমি তোমাকে ঠিকানা দিতে পারি যে কোন কোন এলাকায় গেলে তুমি বাসা পাইতে পারো। তো এভাবে বলার পরে বলছে ঠিক আছে। যেদিন ও ফার্ম গেট আসলো সেদিন ওর বাবা কি করলো, যে জিনিসপত্র নিয়ে আগে চলে আসলো, আর ওকে ওর কলেজের আরেকটা সার্টিফিকেটে, ইন্টারনেট যে সার্টিফিকেট থাকে ওখানে সাইন করানোর জন্য একটা স্যারের সাইন বাকি থাকে, তো ওইটা সাইন করাও তারপর ফার্ম গেটে আসবে। পরে কি করলো, ওর বাপ তো ওই যে মালপত্র নিয়ে চলে গেছে ফার্ম গেট। পরে আমার ফোন দিতেছে যে দেখো স্বামী, তোমার কথাবার্তা, তোমার সব কিছু আমার ভালো লাগছে, কিন্তু তুমি দেখতে আর কি ভালো লাগে নাই, তবে এটা আমি যেভাবে ম্যানেজ করে ফেলবো। পরে বলছে ঠিক আছে ম্যানেজ করবা, এটা তো আগে করো তারপরে দেখা যাক। পরে বলতেছে আচ্ছা তোমাকে তো একটা কথা আমার জিজ্ঞেস করতে মনে নেই, তো একটা কথা জিজ্ঞেস করি, বলো। যে তুমি তো এখন এমবিবিএস কমপ্লিট করছো, তোমার বয়স তো কম না, 25-26, যদি তাই বয়স হয়ে থাকে তাহলে তুমি কি এর ভিতরে রিলেশন করো নাই? পরে বলতেছে যে এই কথাটার উত্তর আমি তোমাকে পরে দিব। না, পরে দিলে হবে না, এখনই বলতে হবে। এটা বলার পরে হ্যাঁ রিলেশন ছিল। সে আচ্ছা তাহলে বলো কার সাথে রিলেশন ছিল, বলতে বুঝো নাই কার সাথে? না বুঝি নাই, তো বুঝলে তো এটা বলতাম না। ও একটা ছেলের নাম বলে, ছেলেটার নাম হলো হাসান। আচ্ছা হাসান, তো এখন কি রিলেশন আছে? বলে পরে বলতে তুমি গাধার মতো প্রশ্ন করো কেন? রিলেশন থাকতো আমি কি তাহলে তোমার সাথে কথা বলতাম? যে না, তোমরা আজকালের মেয়ে তো, তোমাদের দ্বারা সব কিছুই সম্ভব। এটা যখন বলছি ওর সাথে সাথে চেতে গেছে আর ফোনটা কেটে দিচ্ছে। আমি আর ফোন টোন করিনি। পরে 1টার দিকে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি আমার ক্যাম্পাসের কাজ শেষ, তুমি চলো আমার সাথে ফার্ম গেটে নামাই দিয়ে আসবা, আর তোমার দেখতে খুব মন চাইতেছে। আল্লাহ, তোমার এই কয়েক ঘন্টার ভিতরে এত পিরিত উঠলো, কারণটা কি বলো তো? পরে বলছে কোনো কারণ নাই, তোমার দেখতে মন চাইছে, তুমি আসবা কিনা সেটা বলো। ঠিক আছে আসবো। তো আমি আমার মামাতো ভাইকে নিয়ে যাই। মামাতো ভাইয়ের বলতে দেখেন ভাই, আমার তো এই প্রথম একটা মেয়ের সাথে রিলেশন, তো আপনি আর আমি একসাথে যাব, কিন্তু আপনি আমার চেনেন না, আমি আপনার চিনি না, যদি ওখানে কোনো প্রবলেম হয় আপনি আমাকে একটু সেভ করেন। কারণ প্রবলেমের কথা কেন বলতেছি, ফার্ম গেট এলাকাটা ভালো না, তো এটা চিন্তা করে নিয়ে গেছি। তো পরে বলতেছে যে আমি বিআরটিসি বাসে আছি, তুমি খিলক্ষেতে আসলে আমি তোমার ফোন দেবো, তখন ওই বাসে উঠবা। ভাই সত্যি সত্যি ও কী করছে, খিলক্ষেতে আসার পর আমার ফোন দিয়েছে, আমি বাসে উঠছি। ওঠার পরে দেখি ওই ফাঁকা একটা সিট আছে, ওর পাশে ফাঁকা সিট, ও কাউকে বসতে দেয় নাই। পরে আমি যাওয়ার পরে বলতেছে বসার পরে চুপ করে রয়েছে। কি ব্যাপার, চুপ করে আসো, ডাইকে আনলা, চুপ করে কেন? বলতেছে চুপ করে তো আমি নাই, তোমার কিছু বলতে চাই, তো তুমি তো কিছু বলতেছো না। আর আমি বলতেছি যে তোমার হাতটা একটু ধরবো। ফার্স্ট আমার কোনো মেয়ের আর কি হাত ধরা ওরকম ভাবে। কিন্তু তার আগে তো প্রিয়া আপনার সঙ্গে মোটামুটি রাজি ছিল না যে সম্পর্ক করবে, তারপরেও এই অন এন্ড অফ এক ধরনের যোগাযোগ আছে। রাতে মাঝে মাঝে কথা হইতো, অনেক ঘনিষ্ঠভাবে কথা হইতো। আচ্ছা, নার পরেও ঘনিষ্ঠভাবে কথাবার্তা হতো। পরে এভাবে যাইতে এমন সময় যখন আর কি মহাখালীটা ক্রস করি, তখন ভাই ওর ফোনে একটা ফোন আসে। ফোন আসলে ও আমার সামনে ফোনটা রিসিভ করে না। আমি জিজ্ঞেস করি ফোনটা কে দিছে? পরে বলতেছে কে দিছে এটা তোমার তো জানার বিষয় না, তুমি জানি কি জানা উচিত না, মানে প্রথম দেখা দিয়ে ফোন কে দিয়েছে। পরে আমি বলছি যে ঠিক আছে ফোনটা কে দিছে অন্তত বলো। বলে সব সময় সবাইকে সবকিছু বলা যায় না, আর সব সময় সবার ফোন ধরা যায় না, এই একটা উত্তর দিল। তো এভাবে করতে করতে ফার্ম গেট পৌঁছানোর পরে বলতেছে দেখো তোমার বাসাটাকে আমাকে চিনাবা, তোমার বাসা পর্যন্ত আমি দিয়ে আসতাম। সে বাসা চিনবা? ঠিক আছে চিনতেই পারো, চলো, তবে শর্ত আছে। কি শর্ত?
বলতেছে ওই গলির মাথা থেকে আমার বাসা পর্যন্ত তুমি আমার পিছন পিছন যাবা, কিন্তু পাশে পাশে যাইতে পারবে না। যে কেন? ওই আব্বা যদি বাইরে থাকে দেখে দেখে ফেলে আরেক বিপদ হয়ে যাবে, তখন তোমার দ্বারা থাপড়ানি বাদ দিয়ে আমার দ্বারা থাপড়ানি শুরু করে দিবে। তো সিজন পয়েন্টের সামনে দিয়ে যখন যাই, ওর হাতটা যে ধরছি এভাবে যাইতে যাইতে ওইখানে আড়ঙের সামনে পর্যন্ত ওর হাত ধরেই চলে গেছি। পরে বলছে এখন ছাড়ো, এখন আমি বাসায় যাব। ঠিক আছে যাও। পরে ভাই ওকে ওর পিছন পিছন যায় ওর বাসায় চিনে আসি। তো এভাবে করতে করতে 5 তারিখে দিন ও হঠাৎ করে সকালবেলা আমি ফোন দিয়ে বলতেছে যে আমি আব্বা তো আমার আজকে বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাবে মানে কি? তোমার আব্বা কি আমার কথা টের পাইছে নাকি যে বাসায় নিয়ে যাবে? এরকমভাবে বলতেছ যে না, এখানে আসছি তো এখানে অনেক কিছু জিনিসপত্র আনা হয় নাই, তো আব্বা এর জন্য বাসায় নিয়ে যাবে। আবার ওর ছোট একটা বোন আছে, ওই ছোট বোন তো ওকে নিয়ে আসবে, ও ই করবে। আচ্ছা ঠিক আছে, বাসায় যাবা তাহলে তোমার তো বাসায় যা কয়দিন থাকো, তোমার তো দেখতে পারবো না, তাহলে তোমার একটু দেখতে মন চাইতেছে, কি করবো? চলে আসো। ওকে। পরে আমি গেলাম, ওই ফার্ম গেট গেলাম। যাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, আসে না। পরেও কি করলো, তাড়াতাড়ি আসলো, আর বাবার পিছন পিছন আসলো। পরে যখন বাসে উঠবে তো তখন ও আমার ইশারা দিল যে তুমিও বাসে আসো। আচ্ছা ভাই আমি ওর পিছন পিছন বাসে উঠলাম। ওর বাবা কি করলো, ওই পিছনের সিটে যায় বসলো, আর ও মহিলা সিটে বসলো। আমি কি করলাম, আমি আর ওই মহিলা সিটে তো আর বসতে পারি না, আমি ওর বাবার পিছনের সিটে বসলাম। বসা ইশারা করতেছি, অনেক ইশারা করতেছে। ও আর মানে ওর বাপরে চেক রাখে তারপর ইশারা দিতেছে। এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো পরের দিন সকালে ডিজাইনটা নিয়ে যাইতেছি। আমি কি করলাম, ওইটা নিয়ে ক্যাম্পাসে পৌঁছানোর পরে সাবমিট করার পরে একটু রিল্যাক্স পেলাম। এরপরে ও ফোন দিয়ে বলতেছে যে সাবি তোমার সাথে কথা আছে। কি কথা? বলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। পরে আজই বিয়ে ঠিক হয়েছে মানে তুমি আমার সাথে মস্কারি করতেছো? বলতেছে না, সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে। কেমনে ঠিক হলো? তুমি তো গেলাই গতকাল, আর রাতেও তো তোমার সাথে আমার কথা হইলো, আর সকালবেলাও তো কথা হইলো, এমন তো কোনো কথা বলো নাই। বলতেছে কি যে আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি ছেলে পক্ষ আমার দেখতে আসছে, তোমার না জানাই আসলো। হ্যাঁ আম্মা এখানে চালাকি করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিয়ে এটা বলছে আপনাকে? হ্যাঁ বিয়ে ঠিক হইছে। ওকে, মানে ওকে চেন পরাই গেছে। ওকে। এটা নিয়ে আমি তো অনেক মানে খুব খারাপ লাগতেছে। কয়দিনের মধ্যে মানে ঘটনাটা কয়দিনের মধ্যে? এটা আপনাদের সাথে সম্পর্ক হওয়ার কয়দিনের মধ্যে? 1.5 মাস। 1.5 মাসের মধ্যেই ঘটনা। ওকে। তো আমি বললাম ঠিক আছে। তারপর আমি ওকে SMS করি, দেখো তোমার ছাড়া ভালো লাগে না, এই না সেই না, তোমার তো আমি অনেক ভালোবাসি, তুমি এক কাজ করো আমার সাথে থাইকা যাও। পরে ফোন দিয়া আমি বললাম, ও ফোনটা রিসিভ করে কিন্তু কোনো কথা বলে না, বাসায় তো কথা বলে না। পরে 2-3 দিন পার হয়ে গেল। 4 দিনের মাথায় আমি বললাম, ফোন না SMS এ বললাম যে ঠিক আছে বিয়ে করছো, সুখেও শান্তিতে থাকো, যে কয়দিনে যা হয়েছে সব ভুলা যাও। এটা আমি বললাম। তারপর ভাইয়া ও আসে, ঢাকা ব্যাক করে। ব্যাক করার একদিন পরে বলতেছে স্বামী তোমার সাথে আমার কথা আছে, একটু আসতে পারবা? তখন কিন্তু আমি ইন্টারনেটে ঢুকে পড়ছি অলরেডি। আচ্ছা। তো ওই দিন ভাই আমার খুব ডিজাইনের একটা কাজ কি, যে একটা নকশা আছে, নকশাটা তো আর মিস্ত্রিরা বসাইতে পারে না। পাজেল যেটা, সেটা আমি যেহেতু ড্রয়িং করছি, আমার থেকে ভালো আর কেউ জানে না। তো ওই পাজেলটা আমি বসানো বাদ দিয়ে চলে গেছি। তো এর ভিতরে চলে যাওয়ার পর ওর সাথে দেখা করি। পরে বলতেছি আমি তোমার নিয়ে কোথায় যাবো বলো? সে তোমার নিয়ে কোথায় যাবো, আমার নিয়ে কোথায় যাবো মানে এখানে কথা বলো। সে না, এখানে কথা বলা যাবে না, কোথাও বসে কথা বলতে হবে। আচ্ছা। পরে বলছে ঠিক আছে চলো, কোথায় বসবা? পরে বলতেছে যে চলো জিয়া উদ্যান যাই। তো ওখানে যা বসলাম, বসার পরে বলতেছে যে আমি অনেক কিছু চিন্তা করলাম, তোমার মন মানসিকতা অনেক ভালো, তুমি অনেক ভালো লাগছে তোমারে, আর বয়সটা ওইটা কোনো ব্যাপার না। তো আমি অনেক কিছু চিন্তা করলাম, তোমার সাথে আমি থাকবো, কিন্তু অনেক কিছু ভাবনা যে আরো কিছু দেখতে হবে। ঠিক আছে দেখো, আমার তো তুমি আমারে দেখবা, এটাই স্বাভাবিক। জীবন তো আর খেলা না যে খেললাম পরে বাদ দিলাম। তবে আমি তোমার বইলা রাখি যে আমার সাথে কিন্তু কোনোভাবে কোনো ফ্লট করা যাবে না, যদি করো খবর আছে। ওকে। পরে এটা আপনি ওকে বললেন? হ্যাঁ, শাসাই দেওয়ার পরে যে ঠিক আছে আজকে থেকে আমরা রিলেশন খুব ভালো মতো কন্টিনিউ করব। তো আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে, তোমার প্রশ্নটা আমি জিজ্ঞেস করি, বলো। আচ্ছা তোমার বাপ মা কি রাজি? মেয়েটা জিজ্ঞেস করছে না আপনি জিজ্ঞেস? আমি জিজ্ঞেস করতেছি রাজি তোমার কি এখন বিয়ে দিয়ে দিবে? সে বিয়ে দিয়ে দিবে মানে তুমি না আমার বললা যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার নাকি চেন পরাই গেছে। হাসতে হাসতে বলতেছে আমি তোমার মিথ্যা বলছি।
মেয়েটা বলছে হ্যাঁ মেয়েটা বলতেছে মিথ্যা বলছো মানে কি মিথ্যা বলছো যে আমার কেউ দেখতে আসে নাই, তাহলে এরকম ভাবে আমার বলার মানেটা কি? হুম, তো বলতেছে আমি তোমার দেখলাম তুমি আমার জন্য কি করো। পরে ভাই আমি কি করলাম, ঠিক আছে চলো আজকে থেকে রিলেশন কন্টিনিউ। পরে থেকে বলতেছে তোমার ক্লাস শুরু কবে থেকে, বিসিএস মানে পরশুদিন থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিসিএস এর ক্লাস মানে ও মানে বিসিএস বিসিএস প্রিপারেশন নিচ্ছে সে? হ্যাঁ হ্যাঁ ওকে পরশুদিন থেকে তাহলে আমি আসবো। এর ভিতরে আমার ইন্টারনি চলতেছে, তো যেভাবে হোক আমি আসবো, এক ফাঁকা হইলে আসবো। পরে এইভাবে ভাইয়া আমি প্রতিদিন যাই আসি জানুয়ারি মাসে আর কি। এর মাঝে আবার বলতেছে একদিন হঠাৎ করে মানে জানুয়ারির শেষের দিকে বলতেছে যে স্বামী আব্বা মা আমার তো বিয়ে দিয়ে দিবে, এই মুহূর্তে কি তুমি আমার বিয়ে করতে পারবা? বলছে পাগল নাকি তুমি, বিয়ে করবো মানে? আমার তো বিয়ের বয়সই হয়নি, কারণ একটা ছেলে মানুষ আমার করতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, বা বাড়ি ঘর গুছাইতে হবে, তারপর বিয়ে শাদী। আর বিয়ে শাদী চাপটা তুমি আমাকে হঠাৎ করে কেন দিচ্ছ? তোমার আমি চাপ এটা আপনি দিতেছি। বললেন? হ্যাঁ হঠাৎ করে চাপ কেন দিচ্ছ? মানে আমি চাপ দিচ্ছি না, আব্বা আম্মা বলতেছে আমার বিয়ে দিয়েই দিবে, আর তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আচ্ছা পরে আমি বললাম ফাইজলামি পাইছে তোমার, আমি ওই দিন কি বলছি আমার সাথে ফ্লট করলে খবর আছে বলি নাই, ঠিক আছে এই বলে ভাই আমি ফোনটা কেটে দিই। ফোনটা কেটে দিলে ও কি করে, ও আর আমার ফোন টোন দেয় না, আমি আর ফোন টোন দিই না। কত মানে এটা প্রেম বা সম্পর্ক হওয়ার কতদিন পরের ঘটনা এটা? 2 মাসের মাথায়। 2 মাসের মাথায়। ওকে ঠিক আছে। প্রিয় শ্রোতা, সিক্রেটসের এই মুহূর্তে যারা শ্রোতা রয়েছেন তাদের সবার জন্য একটা গুড নিউজ দিতে চাই। সেটা হলো এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে জীবন গল্পের পার্ট 1 বইটি, এবং এই বইটিতে অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্টোরি ওখানে লেখা হয়েছে। বিশেষ করে প্রথম গল্পটার উপরে আমি খুব বেশি এমফেসিস দিচ্ছি। তো যারা এই বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে, তাদের জন্য ঝটপট সংগ্রহ করতে হবে, কারণ আমরা অল্প কিছু বই বাজারে এনেছি। এবং আপনি চাইলে বইমেলা থেকেও সংগ্রহ করতে পারেন, বর্ণপ্রকাশের স্টল 256 নম্বর স্টল। আর আপনি যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং আপনাকে ফোন দিতে হবে বই বাজারের নাম্বারটা আমি বলছি, একটু টুকে নেবেন প্লিজ, আমি ধীরে ধীরে বলছি। 09611262020। আমি আবারও বলছি 09611262020। বিশেষ করে একটা কথা বলতে চাই, প্রথম গল্প যেটা সবারই অন্তত একবার পড়া উচিত, কারণ আমরা জীবনে কোনো না কোনো সময় ফ্রাস্ট্রেটেড হই, কোনো না কোনো সময় মনে হয় যে লাইফটা মিনিংলেস, এবং এই গল্পটা পড়লে নিজের পায়ে শক্তি পাবেন, শুধু এতটুকুই বলতে পারি। আমি নাম্বারটি আবারও বলছি 09611262020। এখানে ফোন দেওয়ার পর আপনাকে বলতে হবে আরজি কিবরিয়ার জীবন গল্প বইটি চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো? তো করলাম, দেখো আমি যদি কিছু পারি তোমার করবো, না পারলে না করবো। মানে তখন আর কি ওই যে ফোনে যে আমরা ঘনিষ্ঠভাবে কথা বলতাম, ওই ঘনিষ্ঠভাবে ওকে আর কি আকার ইঙ্গিতে বুঝাইলাম যে রেকর্ডিং আমার কাছে আছে, কিন্তু ভাইয়া আদৌ আমি রেকর্ডিং করিনি। তো ভাইয়া আমি অতটুকু বইলা রাইখে দিচ্ছি। রাইখে দেওয়ার পরে ভাবছি ও হয়তো টেনশনে থাকবে, এটাই ওর জন্য ভালো একটা শাস্তি। এইভাবে করতে করতে ফেব্রুয়ারি মাস চলে আসে। ফেব্রুয়ারির 13 তারিখে আমার ফোন দিয়ে বলতেছে যে স্বামী তোমার সাথে আমার সত্যি খুব কথা আছে, প্রয়োজনে তুমি কোথায় আছো সেটা বলো, আমি আসবো। পরে ভাই আমি কি করলাম যে ঠিক আছে 14 তারিখ তো ভ্যালেন্টাইন ডে, ঠিক আছে তাহলে আসবো। তো ভাইয়া ওই দিন আবার অফিস খোলা, অফিস তো আর ওই দিন বন্ধ রাখবে না। ভাই আমি অ্যাবসেন্ট করলাম। তো যখন যাব তো আমার ফ্রেন্ড শান্ত তখনও ইন্টার্নির মাঝখানে আবার ঢাকায় আসে, তো ওকে নিয়ে আমি গেলাম প্রিয়ার সাথে দেখা করতে। তো ভাইয়া প্রথম ভ্যালেন্টাইন ডে তো আমি কি করলাম, এক বক্স চকলেট কিনলাম, এতগুলা ফুল কিনলাম। কেনার পর সাথে দেখা করতে যাবো, পরে সিজন পয়েন্টের সামনে যা ফোন দিলাম, পরে আসলো। পরে শান্তরে এর মাঝে আমি বলছি তুই চলে যা, কারণ ওর সাথে আমার অনেক কথা আছে, তুই থাকিস না। পরে বলছে হ ঠিকই তো, তগর মধ্যে আমি থেকে কি করবো, ঠিক আছে আমি আমার মতো ঘুরি, তুই তোরা ঘুর। পরে ওকে আমি নিয়ে আমি রিক্সায় করে ওই 7 রাস্তা হাতিরঝিল, আমাদের ক্যাম্পাসের পাশে হাতিরঝিলটা, তো ওইদিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে বলো আজকে কি বলবা। পরে বলতেছে দেখো স্বামী আমি তোমার কোনোভাবেই মানতে পারতেছিলাম না মানে বলে তুমি বয়সে ছোটো, তারপরে তুমি এখনো বিয়ের একটা হয় নাই, আজকে যদি আমার বাবা মা বিয়ের প্রেশার দেয় তখন তুমি কি করবা। তো এই যাই না তোমার সাথে মিথ্যা কথা বলছি। ওরা বলছে প্রথমে মিথ্যা কথা বলছো, এটা পরীক্ষা করার জন্য এটা মাফ করে দেওয়া যায়, কিন্তু এবার মিথ্যা কথা তুমি কেন বলছো। পরে বলতেছে যে আমি বুঝি নাই, তোমার কাছে মাপ চাই, আসো আমরা রিলেশন কন্টিনিউ। এটা যখন আমি আবার না করি দেখি ও কান্না করে দিচ্ছে। পরে ভাই আমি কি করলাম যে মানে নিলাম, ঠিক আছে এই শেষবারের মতো তোমাকে মাফ করে দিলাম।
তবে ওই দিন থেকে আমাদের রিলেশনটা সামনের দিকে আরও ঘনিষ্ঠভাবে আগাইতে থাকে। ওকে। মানে এমন কিছু কথা থাকে না, হাজব্যান্ড ওয়াইফ দূরে থাকলে যেরকম কথা হয় ওরকম কথাগুলো হইতেছে। তো এইভাবে করতে 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 একটা সময় রিলেশন এইভাবে কন্টিনিউ হইতে থাকে। এর মাঝে একটা মাস পরে খেয়াল করি কি যে ওকে নিয়ে তো আমি প্রতিদিনই বের হই। বের হইলে ও আর আমি বসে রয়েছি, এমন সময় আর ফোনে ফোন আসছে। আচ্ছা। ফোন নাম্বারটা SAN দিয়ে সেভ করা, সান দিয়ে সেভ করা। পরে বললাম কে প্রতিদিনই ফোন দেয়, তুমি আমার সাথে মানে রিসিভ করো না, ফোন নাম্বারটা কার? পরে বলতেছে স্বামী আমি তোমার বলি রাগ করবা না, রাগ করবো না, হাসান ফোন দেয়। হাসান ফোন দেয় মানে কি? তুমি না আমার বলছো 17 সালের মাঝামাঝি তোমার রিলেশন শেষ, এখন কেন ফোন দেয়? এটা নিয়ে আমি চিল্লাচিল্লি শুরু করে দিলাম। পরে বলতেছে দেখো ও তো ফোন দেয়, আমি তো কথা বলি না। কথা বলো না ঠিক আছে, আমার সামনে ধরো না ঠিক আছে, তো আমি আর এটা বললাম না যে তুমি আমার আনপ্রেজেন্টে তো ফোনটা ধরো, এটা আমি বললাম না, কারণ একটা মানুষকে সরাসরি এভাবে হিট করা ঠিক না, যেটা আমার মনে হইলো। তো আমি বললাম ঠিক আছে, তুমি আজকে আমার সামনে ফোনটা ধরবা, ধরে বলবা তোমার সাথে আমার রিলেশন আছে, এটা যদি বলতে পারো ফাইন, আমি মাইনে নিব। পরে বলতেছে যে ঠিক আছে। হাসানকে ফোন দেয়া আমার সামনে বলতেছে দেখো হাসান তুমি আমার ফোন দিও না, আমি নতুন একটা রিলেশনে ঢুকছি, তুমি ফোন দিলে আমার নতুন রিলেশনশিপে ঝামেলা হয়। এটা বলে ও ফোনটা কাটিয়ে দিছে। তাহলে তো ভাই আমি ওকে বিশ্বাস করতেই পারি, ও আমাকেই লাভ করে। তো ভাই আমি ওই দিন ওরে ছেড়ে দিলাম। তারপরেও ভাই সেম কাহিনী, ফোন দেয় ও ধরে না। এটা আর কয়দিন আমি সহ্য করব? তো এপ্রিল 14 তারিখে আপনার ওই বৈশাখী মেলা। তো আগের দিন আমি বললাম যে দেখো ওই দিন কি করবা? বলছে আমি আমার বোনের সাথে ঘুরবো। ঠিক আছে, বোনের সাথে ঘুরবা, আমার সাথে কি ঘোরা সম্ভব না? বলতেছে না, আমরা তো এরপরও আরও অনেক ঘুরতে পারবো। ঠিক আছে, তুমি তোমার বোনের সাথে ঘুরো, তাহলে আমি বাসায় যাই, ফ্যামিলিকে সময় দিই। আমি বাসায় গেলাম। যখনই 13 তারিখে বাসায় আমি পাড়া দিছি, পাড়া দিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে স্টল নিয়ে কথা বলতেছি, মানে আমি স্টল দিব। যখন কথা বলতেছি তখন আমার ফোন দিয়ে বলতেছে আমি তুমি কালকে আসো, তো কালকে তোমার সাথেই ঘুরবো। এই তুমি আমার সাথে খেলনা পাইছো, আমার কি খেলনা পাই মনে হয় তোমার? যখন খেলবা খুশি তখন খেলবা, বাদ দিবা। আমি তো বাসায় এসে পড়ছি, তুমি সত্যি সত্যি বাসায় চলে গেছো? হ্যাঁ বাসায় চলে আসছি, ঘোরাঘুরি বাদ। ওই দিন তুমি এক কাজ করবা, তোমার কোথাও যাইতে হবে না, ঘরের মধ্যে বসে থাকবা। আর যদি শুনি তুমি বাইরে গেছো, খবর আসছে তোমার। কে বলছে এটা? এটা আমি বলতেছি। কাকে? আপনার প্রেমিকাকে, মানে প্রিয়াকে? হ্যাঁ। পরেও আমার কমিটমেন্ট করলো বাইরে যাবে না। তো পরের দিন স্টল দিলাম। স্টলে ব্যস্ত থাকার কারণে ফেসবুকে আমি আর ঢুকতে পারিনি। তো তার 2 দিন পরে, তখন আমি বাসায়, 2 দিন পরে দেখি প্রিয়া ফেসবুকে একটা শাড়ি পরার ছবি দিছে। এই তো দেখে আমার মাথা নষ্ট, ও তো বের হবে না, তো যদি বের না হয় তাহলে এই শাড়ি কেন পরলো? তো এটা পরে ও কার সাথে বের হয়েছে, এই তো ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছি যে তুমি আমার সাথে ফ্লট করলা কেন, তুমি বাইরে বেরোবে না, তুমি বের হয়েছো কেন? পরে বলছে কি করবো, আমার ফ্রেন্ডগুলো আসে আমার এত জোরাজুরি করলো, না বের হয়ে পারলাম না, সরি। তো আমি আর ওইটাই করলাম না, ধৈরা বসে থাকলাম না। দেখি কন্টিনিউ আবার ঢাকায় ব্যাক করলাম। ঢাকা ব্যাক করে এইভাবে দেখি মাঝে মাঝে হাসানের ফোন ও ধরে না, মাঝে মাঝে ধৈরা না করে। তো আমি ওকে বললাম যে দেখো তুমি হাসান যে তোমাকে এত কন্টিনিউয়াস ফোন দেয় এই বিষয়টা আমার ভালো লাগতেছে না। পরে বলতেছে যে দেখো তুমি এই হাসানের বিষয়টা কেন এমন করতেছো? হাসানকে তো আমি নাই করছি, তারপরেও ফোন দেয়, খোঁজখবর নেয়, এটা তো দোষের আমি কিছু দেখি না। আমাদের দোষের অদেশের কোনো কথা নাই এখানে। ও ফোন দিতে পারবে না, আর ও ফোন দিলে তুমি ওর সাথে কথা বলো, আমি চলে যাই। পরে বলতেছে না এটা কি কখনো হয় নাকি? আমি হাসানের সাথে নতুনকে অ্যাড হওয়ার জন্য কি রিলেশন বাদ দিয়েছিলাম? তাহলে তুমি আর এরপর থেকে কথা বলতে পারবে না, কমিটমেন্ট করো আজকে। পরে বলছে ঠিক আছে কমিটমেন্ট করলাম। আমার কাছ হয়ে বলো, ও বললো যে হ্যাঁ কথা বলবে না। পরে কিছুক্ষণ চুপ থাকার পরে ও আমাকে বলতেছে যে স্বামী তোমাকে আমি আরেকটা কথা বলবো, এটা কথা শুনলে তুমি বুঝতে পারবা। কি বুঝতে পারবো? হাসানের সাথে আমার রিলেশন ব্রেকআপের কারণ কি। ওকে। কারণ আপনি কখনো জিজ্ঞেস করেননি এর আগে ওকে? এর আগে জিজ্ঞেস করলেও ওরকম ভাবে করি নাই। মানে জোর বলছে আচ্ছা হাসান তোমার ছেড়ে দিছে কেন? দিছে কোন এক কারণে, আমি আর জোর করি নাই। পরে বলতেছে যে তুমি এই হাসানের ব্যাপারটা নিয়ে তুমি এমন করতেছো, আরেকটা কথা শুনলে তো এবারে চুপ হয়ে গেল। আমি যে বললাম যে তোমার আর হাসানের ব্রেকআপের কারণ কি, আজকে আমার খুলে বলো তো। ওরা বলতেছে যে ঠিক আছে বলতে পারি, তবে শর্ত। কি শর্ত? এত শর্ত দাও কেন? কি শর্ত বলে ফেলো। বলে তুমি আমার ছেড়ে চলে যেতে পারবে না। ঠিক আছে ছেড়ে চলে যাবো না, কথা দিলাম।
পরে বলতেছে যে আমি রূপ নামে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ঠিক ওরকম না, তো পরিচয় হয়েছিল। আচ্ছা, রূপ নামে পরিচয় হয়েছিল, এর আগে হাসানের কথা বললা, আবার রূপ আসলো কোত্থেকে বলো তো? পরে বলতেছে যে দেখো, যখন আমি 8-9-এ পড়ি তখন বাংলাদেশে প্রথম মোবাইল ঘরে ঘরে ঢুকা শুরু করে। তখন আমার মা একটা ফোন কিনে, তখন ওই 9-10-এ পড়ে গেমস খেলতাম আর রং নাম্বারে মিস কল মারতাম। তো ওইভাবে মিস কল মারছি, তো হঠাৎ ওই এক সময় ফোন আসলে ওইভাবে রূপের সাথে আমার পরিচয়। আমি আর ডিটেল শুনলাম না যে কয়দিন ফোন দিছো না দিছো। তো এখন রূপ নিয়ে কি হয়েছে সেটা বলো। পরে বলে দেখো, রূপ নিয়ে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে যেটা শুনলে তুমি সহ্য করতে পারবে না। না বলো, আমি সহ্য করতে পারবো, বলো। পরে বলতেছে যে রূপ আমার সাথে 8-9-10 এই 3 বছর ওর সাথে আমার 1-2বার কথা হয়েছে, একবার দেখা হয়েছে স্কুলের সামনে, একবার দেখার 2বার কথা হয়েছে। আর হচ্ছে, এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর পরে বলতেছে রূপ, তখন হাসানের সাথে তখন আমার রিলেশন। রূপ একদিন ফোন করে বলতেছে দেখা করতে। আচ্ছা, দেখা করতে বলছে, তুমি দেখা করতে গেছো? আগে শুনো তারপর বলি। আচ্ছা বলো। পরে বলতেছে যে দেখা করতে বলছে। রূপের কথা তখন আমি হাসানরে বলি নাই। তো রূপ আমার যেহেতু দেখা করতে বলছে, আমি উত্তরা হাউস বিল্ডিং গেছি দেখা করতে। তো ওইখানে রূপের সাথে দেখা হয়, রূপ আমার একটা আইসক্রিম কিনে দেয়। তো আর ওই দিন আমার প্রপোজ করে, আইসক্রিম খাইতেছে, এমন সময় বলতেছে জানিস আমি তোমারে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, প্রপোজ করতেই পারে। প্রপোজ করার পর আমি হাসানের কথা বলছি, পরেও আমার ট্রিট করলো যে হাসানরেও সে মাইরা ফেলবে। আচ্ছা, মাইরা ফেলবে মানে রূপ মাইরা ফেলবে? রূপ কি এমন হয়ে গেছে যে মাইরা ফেলবে? বলে সেটা আমি পরে বলি, তারপর শোনো। হ্যাঁ বলো। বলতেছে যে রূপ এভাবে আমার মাঝে মাঝে ফোন দেয়, এটা আবার হাসান একটা সময় ধরতে পারে। রূপ নামে একটা ছেলের সাথে আমি কথা বলি, এভাবে রূপের সাথে কথা হইতো, কিন্তু আমি কি করতাম, ফোনটা রিসিভ করে ফালায় রাখতাম। পরে বলতেছে এভাবে আমাদের চলতে থাকলে এক বই মেলা আসে, তখন বই মেলায় আমি ঘুরতে আসলে রূপ একদিন আমার তো ফলো করতেছে। এর মাঝে আমি হাসানের সাথে কি কথা বলি না বলি, কি কোথায় যায় না যায়, রূপ এগুলো ইনফরমেশন পাইতেছে। বইমেলা থেকে আসার সময় রূপের সাথে আমার ওই টঙ্গির পর একটা আছে স্টপিজের নাম, সেটা ঠিক খেয়াল নেই আমার। ওইখানে আমার এক ফ্রেন্ড আমাকে গাড়ি দিয়ে নামাই দিছে। তো নামাই দেওয়া আমার ফ্রেন্ড যখন গাড়ি নিয়ে চলে গেছে, ওই চলে যাওয়ার সময় তখন আমার বাই দিয়ে গেছে। তারপরে পিছন থেকে রূপ আইসে আমার মাথায় টোকা দিছে। পিছনে তাকাই দেখি রূপ। বলতেছে কি ব্যাপার রূপ, তুমি এখানে? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসলাম। পরে বলতেছে আমি এখানে, তুমি কিভাবে জানো? বলছে জানি, তোমার সাথে কথা আছে। কি কথা? পরে বলতেছে এভাবে এক কথায় দুই কথাই এভাবে চলতে ও আমার জানি কথার মাঝে হারায়া ও আমাকে কোথায় জানি একটা নির্জন একটা জায়গা নিয়ে গেছে। ওই জায়গাটা একটা ঘর আছে, ঘরটা তাও ভাঙাচোরা ঘর, ওইখানে নিয়ে গেছে। পরে বলতেছে ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ও বলতেছে যে হাসানের সাথে রিলেশন বাদ দিতে, এইভাবে আমাকে জোর করতেছে। ও এক প্রকারে এরকম চাপ দেওয়ার পর আমি বলছি যে না, আমি হাসানটা ছাড়া চলে আসতে পারবো না। যখন আমি রাজি হয় না, তখন ও আমার বলে আজকে যে তোরে আমি যদি এখানে রেপ করি, তাহলে কি তোর হাসান তোরে গ্রহণ করবে? আর এটা যদি আমি ভিডিও করে হাসানের কাছে দিই, গ্রহণ করবে? পরে বলতেছে হ্যাঁ গ্রহণ করবে, তুই আমার কিছুই করতে পারবি না। পরে ওই ছেলে রূপ নামে যে ছেলেটা, ওকে যেভাবে হোক ধৈর্য বাইন্দা মুখ টুক আটকে নাকি রেপ করছে। এই তো এটা শোনার পরে আমি মানে থমকে গেলাম, কি বললো এটা। পরে এতটুকুই বললাম যে নিশা, তুমি যা বলছো শুনছি, তো তোমার এই বিষয়ে আমার কথাটা আমার ভালো লাগতো না, তুমি তোমার বাসায় দিয়ে আমি আমার বাসায় যাবো, আমার আর ভালো লাগতেছে না। এই কথা বইলা আমি ওকে দেয়া, আমার ভাইয়া তখন আর কি বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে প্রিয়া মনে আমার সাথে ফল করতেছে। একটা মেয়ে এরকম হয়েছে, তারপর ওই মেয়েটা টিকা আছে কিভাবে সমাজে, এটা আমার মনে প্রশ্ন। এর মাঝে কি আমি যে ওরে বাসায় নামাই দিয়ে আসি, গেটের ওখান থেকে প্রতিদিন যখন আসার সময় ও আমাকে কিস করে দেয়, আর আমি ওই যে গেট লাগানোর সময় যে একটা ফাঁকা থাকে না তালা লাগার জন্য, ওইখান থেকে হাত ঢুকে ওর গালটা ধরে তারপর আসি। ওই দিন আর তা করি নাই আমি। পরে আমি বাসায় গেছি, ওই দিন রাত্রে আমি আর ফোন দিই না, ও আমার অনেকবার ফোন দিচ্ছে। আমি ভাবতেছি, মানে হিসাব মিলাইতেছি, আমার সাথে রিলেশন থাকার সত্ত্বেও হাসানের সাথে কথা বলে, আবার আজকে রূপের এমন একটা কথা বললো, কি একটা জানি গন্ডগোল আসছে।
এভাবে ভাই আমি চিন্তা করতেছি। পরের দিন সকালবেলায় আমার ফোন দিতেছে, আমি আবার ঘুম থেকে দেরি করে উঠছি। তখন তো আমার ইন্টারনেট শেষ এর ভিতরে। তো ঘুম থেকে ইন্টারনেট শেষে কিন্তু আমার চাকরি হওয়ার কথা ছিল, যে চাকরিটা হয় না এই কারণে, কারণ আমি যখন তখন সাইড ফালাই দিয়ে চলে যেতাম পরে সময় দেওয়ার জন্য। তারপরে আমি যখন ওইটা চিন্তা করতে দেখি সকালবেলা ফোন ধরছি। হ্যাঁ বলো, কি বলবা? বলে আমি বলছিলাম না তুমি আমার এই কথা শুনে আমার সাথেই করবো না? না ওইটা সমস্যা নাই, একটা পশুর মতো কাজ করছে আর তুমি তার শিকার হইছো, এটা সমস্যা নাই। আর ওই চিন্তাটা আমি ওইভাবে রাত্রে একটা সিদ্ধান্ত নিই যে মসজিদ থেকে যদি কোরআন শরীফ চুরি হয়ে যায় তাহলে কি মসজিদ অপবিত্র হয় নাকি? তাহলে ওইটা তো হয় না। পরে ওইভাবে আমাকে বুঝ দেওয়ার পরে আমরা বলতেছি আমি আজকে আসবা? হ্যাঁ আসবো, যেহেতু বলছি প্রতিদিন আসবো। ভাই আমি যাই, যাওয়ার পরে ও আমার জড়াই ধরে কান্নাকাটি করতেছে এই যে উদ্যানে, সন্ধ্যার দিকে তো কান্নাকাটি করতেছে। এইটা তো আবার পুলিশ দেখে ফেলছে। এইটা দেখার পরে আমাকে আর ইয়েকে আটকাইছে। ওকে, আটকানোর পরে বলতেছে আপনি এইটা কি সেক্স করার জায়গা? বলছে দেখেন ভাই আমরা এরকম করতেছি না, ওর একটা প্রবলেম হয়েছে এর জন্য কান্নাকাটি করতেছে, আবেগে কায়দা ফেলছে, তো এটা কি আপনার এইভাবে কথা বলতেছেন কেন? পরে বলতেছে ডাইরেক্ট কেস লিখে দেবো। কেস লিখে দিবেন মানে? আপনাকে ইচ্ছে করলে কেস লিখতে পারেন নাকি? আর আমরা অ্যাডাল্ট, আমরা যা খুশি করতে পারি, কিন্তু এটা যে করছি এটার প্রমাণ আপনার কাছেও নাই, আর আমরা যে করি নাই বা এটা করছি এটার কোনো প্রমাণ তো আপনাদের কাছে নেই, আপনারা আমাদের হ্যারাসমেন্ট করতে পারেন না। আচ্ছা। পরে বলতেছে এরকম যখন বলছে পুলিশ জিজ্ঞেস করে আচ্ছা আপনার পরিচয় দেন। পরে পরিচয় দিলাম। আমার বাবার যখন পরিচয় পাইল তখন পুলিশ আর কিছু বললো না, ছেড়ে দিল। এভাবে করতে 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 ভাইয়া রোজার শুরু হওয়ার আগে আমাকে ফোন দিয়ে একদিন কান্নাকাটি করে বলতেছে যে স্বামী আমি তো আব্বা আমার ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে আমি দিলীপ স্যারের কাছে কোচিং করব, FCBS পড়ার জন্য ওখানে কোচিং করব, পরীক্ষা দিতে হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ওখানে পরীক্ষা দিবে। তো এখন কানতেছো কেন? বলতেছে আমি টাকা চাইছি, 20,000 টাকা চাইছি, আমাকে দেয় নাই। তো আমি তো তোমার টাকা দিতে পারতেছি না, কারণ আমি তো এখন জবও করি না, করিনি। ইন্টারনেট সময় যা করতাম যা পাইতাম ওটা হয়তো তোমার দেওয়া সম্ভব ছিল, এখন তো আমি বেকার, তোমার আমি এখন কেমনি দিই? পরে বলতেছে যেমনি হোক আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি তোমাকে এতটুকু হেল্প করতে পারি, চাকরির ব্যাপারে আমি হেল্প করতে পারি। তো এক কাজ করো, তুমি তোমার CV আছে? বলে না। সার্টিফিকেট আছে? হ্যাঁ আছে। পরে ভাইয়া সত্যি সত্যি ওর BMDC সার্টিফিকেট থেকে শুরু করে যত প্রকার কাগজপত্র আছে সব আমাকে দেয়। দিলে ওটার এক কপি আমি ফটোকপি করি, কইরা ওকে অরিজিনাল কপিগুলো দিয়ে দিই। পরে আমি ওই দিনই PD জবস অ্যাকাউন্ট খুললাম ওর। তো রোজার ঈদের তো বাড়িতে যাওয়ার 2 দিন আগে 3 দিন আগে দেখা হয়েছে, দেখা করছে। এর ভিতরে তো কন্টিনিউ দেখা হইতেছে, মানে একবারের জন্য ও বাজার করতে বের হইছে, আমি ওই সময়টুকু দেখা করে চলে আসছি। এখন বৈশাখ আসছে, আসার পরে বলতেছে ঠিক আছে তোমার ছবি তোলা দরকার, যে ছবিটা আমাকে দিছ ছবিটা তো অনেক আগের, তো এখন রিসেন্টলি একটা ছবি তুলো। পরে ভাই ওকে আমি স্টুডিওতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ছবি তুইলা ওই ছবিটা আমি বের করি। 8 কপি বের করে ওকে 4 কপি দেয়, আর আমি 4 কপি নিই। এটা রাখো, যে কোনো সময় তুমি জমা দিতে পারবে সব জায়গায়। আসার পথে যখন বিদায় হবে তখন দেখি যে হাসান আবার ফোন দিছে। এই তো আমার মেজাজটা গরম হয়ে গেছে। তুই আমার ওই দিন গাছ কইলি তুই আল্লাহ কথা কবি না, তুই আমার সামনে ওরা না করছিস, আবার তোরা ফোন দিছে, আর তুই এই তোর মোবাইল দে আগে আমি দেখবো। ভাইয়া মোবাইলটা চেক করে দেখি 4 বার কথা হয়েছে। এটা দেখার পরে আমার এত পরিমাণ খারাপ লাগলো, পায়ের নিচে মাটি নেই। গ্যামজাম লাগাই দেওয়ার পরে বলতেছে এই তুমি কি হলে বিশ্বাস করবা যে আমি হাসানের সাথে কথা বলি না, তোমার সাথে রিলেশন? আমার কোনো কিছু বিশ্বাস করা লাগবে না, তুই প্রমাণ কর তুই হাসানের সাথে কথা কস না, হাসান তোরে ফোন দে, তুই ফোন রিসিভ করিস না, এটা প্রমাণ কর। কই তুমি কি এটা চাইতেছো যে হাসান রে আমি ভালোবাসি না, তোমার এই ভালোবাসি, এটার প্রমাণ কি তুমি চাইতেছো? হ্যাঁ আমি চাইতেছি। পরে এক কথা দিকে তাহলে আমি কালকে তোমার বাসায় আসবো। যখন এই কথা বলছে আমি আর কি স্টপ হয়ে গেলাম। এই কথা বলছে মনে হয় ফান করতেছে, ঠিক আছে তুমি আইসো এই বইলা। অন্য সময় ওরে কিন্তু আমি বাসা পর্যন্ত দিয়ে আসি, ওই দিন আর ভাই আমি বাসা পর্যন্ত দিয়ে আসিনি। রিক্সা ডাক দিছে মামা ওরে ওই ইয়ার সামনে, ওই ওর বাসার সামনে নামিয়ে দিবা। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে তো দেরি হইতেছে, ওর ফোনে ঘুম ভাঙছে। এই কি হয়েছে এত সকালবেলায় ফোন দিছে? আমি খিলক্ষেত তোমার বাসায় আসবো। এই পাগল হইছ? যে মানুষটারে আমি কখনো বাজার করবে ফার্ম গেটে আসা আমি বাজার করতে দিই না, আর তুমি খিলক্ষেত আসছো, এটা আমার বিশ্বাস করতে? হ্যাঁ আমি সত্যি আসছি, তুমি আমার আইসা নিয়ে যাও। পরে কি করবো, আমি যা নিয়ে আসতে গেছি, তখন কিন্তু রোজার মাস। নিয়ে আসতে গেছি,
দেখি সত্যি সত্যি ও আসছে। আসার পরে ওই দিন আমিও রোজা না, ও রোজা না। আমি রোজা থাকতে পারি না, কারণ ওই যে সারা রাত টেনশন করছি, খাওয়া দাওয়া নেই। আর রুমমেটরাও যে যার মতো চলে গেছে অনেক আগে, তো রুম তো ফাঁকা, তাহলে আনাই যায়। তো ভাই ওকে আমি আনার পরে ও পয়সা কি করছে, আমার ওয়াইফাইয়ের ওখানে জাস্ট ওর ফোনটা বের করে ওয়াইফাই কানেক্ট করছে। এই তো হাসানের ওইখান থেকে ইমোর থেকে কয়েকটা মিস কলের মতো আর কি রিং বাজলো। ওকে। এই তো আমার তো মাথা আরও গরম হয়ে গেল। যখন গরম হয়ে গেছে তখন এই তো বাসা বাড়ির মধ্যে ওরকম চিল্লাচিল্লি করতে পারি না। পরে ওর সাথে সাথে আমার জড়াই ধরে বলতেছে, বাবু সত্যি আমি হাসানের সাথে আর কথা বলি নাই, করি না, তুমি বিশ্বাস না হলে কিছু করার নাই, আজকে তোমার বাসায় আসলাম তাও বিশ্বাস করতেছো না। পরে ভাই এভাবে করার পর ওকে আপনার বাসায় এই প্রথম আসছে? হ্যাঁ প্রথম আসছে। আপনি ব্যাচেলর থাকতেন একটা বাসাতে? হ্যাঁ হ্যাঁ, যা হওয়ার তাই হলো, একটা ছেলে একটা মেয়ে ঘরে যা থা, তো যা হবার তাই হয়েছে। তারপরে এই সময় আমার রুমমেট একটা ফোন দিচ্ছে যে সামিউল ভাই আমি তো আসতেছি, ক্যামেরাটা রেখে গেছি, তো একটু ক্যামেরাটা নিতে আসতেছি। ওর বাড়ি আবার নারায়ণগঞ্জ, ও আসতেছে, তো ঠিক আছে। পরে আমি প্রিয়াকে বলতেছি আচ্ছা সে তো আসবে, তাহলে চলো এখন আমরা বের হই। না আমি আর একটু থেকে যাব, তোমার কম্পিউটার চালাবো। বলছে কম্পিউটার জীবনে চালাও নাই নাকি যে চালাবা বসে বসে? কে বলছে? মানে উনি বলছে যে কম্পিউটার চালাবে? আচ্ছা, কম্পিউটারে আমার কম্পিউটার কি আছে না আছে, আমার ফেসবুকে আমি কার সাথে চ্যাট করি না, এটা চেক দিবে, এটা হলো ওর মূল উদ্দেশ্য। ঠিক আছে চালাও, আমি তো বুঝতে পারছি, চালাও। আমি আমার পিসি অন করে দিছি, পাসওয়ার্ডটা খুলে দিছি, ও সুন্দর চালাই দিছি। এমন সময় রুমমেট আইসা দেখার পরে বলতেছে সামিল ভাই এটা কি? কে বলতেছে আমি ওর বউ। এই তোমার সাথে আমার বিয়ে হয়েছে যে বউ বলতেছ? হয় নাই, হবে। এভাবে একটা কথা বললো। ঠিক আছে ভালো কথা, হবে। পরে পরিচয় করাই দিছি। তারপরে বিকালবেলা ইফতারের আগ দিয়ে বের হয়েছি, তখন ওকে নিয়ে আমি রাজুকে যাই ইফতার করার জন্য, প্লাস কিছু কেনাকাটার করার জন্য। বাসায় যাবে তো অর্নামেন্টস হিসেবে তো কিছু কিনে দিতে হয়, মানে ঈদের গিফট। তো আমি ওকে গিফট কিনে দিলাম, ও এখন ওকে বাসায় দিয়ে আসবো। তো ভাইয়া আমি ওকে বাসায় দিয়ে আসছি, তারপরের দিন চলে যাবে। আমি কি করলাম, ওর ফোনটা নিচে, আচ্ছা দাঁড়াও হাসানের এটা আমি করব, মানে এটা চেক দেবো। তুমি আর বিশ্বাস করো না? বিশ্বাস অবিশ্বাসের কথা না, আমি চেক দেবো, আর আইডি আমি নিজের হাতে ব্লক করে দিব। ঠিক আছে দাও। ভাই আমি ওর ফোনটা নিয়ে চ্যাট হিস্ট্রিতে গেলাম, কিচ্ছু নাই। তাহলে তো ওকে আমি আর কোনোভাবে অবিশ্বাস করতে পারি না। ঠিক আছে সুন্দর মতো আমি ব্লক মেরে দিলাম। ব্লক মেরে দেওয়ার পরে তো ওকে রেখে আসছি। রোজার যে বাসায় গেছে তার পরের দিন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ওকে ফোন দেওয়া হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তো এখান থেকে মেডিকেল অফিসার লাগবে আমাদের, আপনার ইন্টারভিউ আছে, আসেন। পরে আমি কি করলাম যে ঠিক আছে তোমাকে যেহেতু ফোন দিছে, ঈদের পরের একদিন পরে তুমি চলে আইসো, পরে আমরা যা দেখা করব। ওই দিন ভাইয়া আমারও একটা এক্সাম থাকে, মানে ওই ডিপ্লোমা পড়াকালীন আমার একটা রেফার্ড পরীক্ষা থাকে, কারণ একটা 5th সেমিস্টার আমি একটা সাবজেক্ট ক্রস খাই, রেফার্ড পরীক্ষা, আর এদিকে ওর চাকরি ইন্টারভিউ। তো রেফার তো আমি এর পরেও দিতে পারবো, সমস্যা নেই। তাহলে ওকে চাকরি ইন্টারভিউতে নিয়ে যাই। মেয়েটা যখন FCBS পড়বে তাহলে ওকে হেল্পটা করি। তো বাসে উঠছে, বাসে উঠা বলছে রাতে তো তোমার মনে হয় ঘুমায় নাই, তো এক কাজ করে তুমি ঘুমাও। আমার মনটা জানি ক্যান বাড়ি দিছে, ঈদের একটা দিন হাসান তোরে ফোন দেওয়ার কথা, যেহেতু এমনি রেগুলার দেয়, হাসানের সাথে ফোন দেওয়ার কথা। তো এই হিসেবে আমি বাড়ি দিয়ে নিছি, ও ফোনটা দিচ্ছে। তো ফোন দেওয়ার পরে ও যখন আমি ক্যান্ডি ক্লাস গেমটা খেলতেছি, হঠাৎ করে আমি যখন খেয়াল করলাম ও ঘুমাই গেছে, তখন ভাই আমি ইমোটা চেক দিলাম। ইমোটা চেক দেয়া এত বাজে পরিমাণে চ্যাট দেখলাম যেটা বলার মতো না হাসানের সাথে। ভাই ওর প্রতি তখন এত ঘৃণা ধরে গেছে, ওর মাথাটা এরকম ধাক্কা দিছে, তুই আমার পাশে বসবি না, তুই উঠ, আমি ওই পাশে যাই বসুম, তুই এই পাশে বসবি। আর এই পাশে রেখে আমি ওই পাশে চলে গেছি। কেন এরকম করতেছেন জিজ্ঞেস করতেছেন নাকি বুঝে গেছে যে আপনি? বুঝা গেছে যে ইমোটা তো এই করে আমি হাতে নিয়ে, আর ফোনটাও আর হাতে দিতেছি না। ওই ছোট ফোনটা নিয়ে আমি সরাসরি ডাইরেক্ট হাসানরে ফোন দিছি। হাসানরে ফোন দিয়ে যখন জিজ্ঞেস করি, হাসান কিছু বলে না, আমাকে এক কথায় আটকাই দিল, তুমি বলার কে, যা করার ওটা আমি প্রিয়ার সাথে করছি, তুমি কে, তোমার চিনি, আর তোমার ওর ফোন তোমার হাতে কেন? তো আমি বলছি যে এরকম এরকম যে করছ, তোদেরকে এখনো রিলেশন আছে? কেন না রিলেশন নেই, এমন করলি কেন? আমার ইচ্ছা। এরকম যখন বলছে তখন আমি আর হাসানের সাথে কোনো কথাই বলিনি, ফোনটা রেখে। হাসানের সাথে যে এগুলা করছস, ক্যান করছস, তাহলে তুই আমার সাথে এতদিন ধরে ফাইজলামি ক্যান করলি? পরে বলতেছে যে আমি কোনো ফাইজলামি করি নাই, ও বলছে আমি অন্য কিছু করি নাই। এমন সময় পিছ থেকে জড়াই ধরে বলতেছে আমি আমার ভুলে গেছে,
এরকম ভুল করা আমার উচিত হয় নাই, আমি এই ভুল আর হবে না, আর যা হয়েছে এটা তো আর আমার অপরিচিত কিছু না, ওর সাথে আমার 6টা বছর রিলেশন ছিল। এরকম যখন কথা বলা করছে, ভাই আমি তারপরেও মানিনি, আমি রিলেশন রাখবো না। খালি কী করছে, ও সরাসরি আমার পায়ে ধরে ফুটছে, আমি আমার ভুল হয়েছে, আমি এটা করবো না, মাফ করে দাও। পরে অনেক ছেলে মেয়ে আয়সা বলতেছে, ভাই আপনাদের ভিতরে কী হয়েছে জানি না, তবে যাই হোক মিউচুয়াল করে ফেলেন, এটাই ভালো। তো এইভাবে যখন হইলো, তো ওকে আমি মাফ করে দেয়া, ওকে আমি আবার নতুন করে মাইনে নিলাম। মাইনে নেওয়ার পরে এভাবে রিলেশন কন্টিনিউ হইতেছে। এর 7 দিন পরে ভাই জব হয়, জবের ইন্টারভিউ দিতে আমি নিয়ে যাই। আর জবটা ইন্টারভিউ দিয়ে আসার পরে সন্ধ্যার ভিতরে ওকে ফোন দেওয়া হয় যে ওর জব হয়ে গেছে। পরের দিন ফার্স্ট অফিস, তো আমি কি করলাম, একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি কিছু টাকা লোন নিলাম। লোন নিয়ে ওকে সুন্দর মতো গুছাই গেছে দেওয়ার জন্য যা যা লাগে আমি গুছাইলাম, মানে ওকে একটা জায়গায় দিয়ে আসবো, ই করবো। আর এদিকে তো আমার পকেটে টাকা নেই। তো আমি পরের দিন ওর বাসায় সেই আগের মতো ফজরের নামাজ পড়ে বেরোইছি। বেরোয় ওকে নিয়ে ডায়ালাইসিস সেন্টারে যায়, ওকে আমি বসাইছি। বসে নিজে বসে থাকছি প্রথম 3 দিন, নিজে বসে থাকা ওকে আমি অফিস করাইছি ফুল টাইম। তো 16 দিনের মাথা থেকে বলি যে দেখো এখন তো তুমি বুঝা গেছো কই কি না কি করতে হয়, তো একটু কষ্ট করো, আমিও একটু চাকরি বাকরির চেষ্টা করি। 16 দিনের মাথা থেকে যখন ওকে দিয়ে আসা নিয়ে আসা বাদ দিই, তখন দেখি আস্তে আস্তে ও জানি আমার সাথে কথা বলা কমায় দেয়, সব কিছু কমায় দেয়, আবার ওর ফোন বন্ধ পাই। তো এইভাবে করতে 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 আমি একটা সময় বুঝা যাই যে ও হয়তো নতুন কোনো নাম্বার নিচ্ছে, আর এর ভিতর ওর স্যালারি হয়েছে। কিছুদিন পরে বলতেছে, স্বামী বৃহস্পতিবার দিন তুমি আমার ফোন দিও না, আম্মা আসবো, আম্মা আসলে তো জানো কথা বলতে পছন্দ করে না। আমার মনে সন্দেহ ঢুকলো, আর আম্মা আসবে, আচ্ছা আসতেই পারে, যাই হোক ওই বৃহস্পতিবার আমি ফোন দিইনি। শুক্রবার দিন সকালে ওকে আমি ফোন দিছি, ও ফোন রিসিভ করে দেয়, আমি বাইরে আসি, আম্মার সাথে বাইরে। ওর মা তো কখনো ওর নিয়ে বাইরে যায় না, এটা আমার মনে প্রশ্ন। আমি কি করলাম, ওর ছোটো বোনকে মেসেজ করলাম যে আপু তুমি কই, আন্টি কই? আচ্ছা আমি গোপালপুর। আন্টি কই বাসায়? কোন বাসায়? ঢাকা না গোপালপুর? আমি আম্মা দুইজনে বাসায়। এই তো আমার সাথে মিথ্যা কথা বলছে। আমি সাথে সাথে উঠে চলে যাই। ও এর মাঝে কি হয়েছে, ওই যে বাসে যে আমার একটা মেয়ে কেলেঙ্কারি একটা। আমি আপনাকে থামাচ্ছি এই কারণে যে আমি বুঝতে পারছি যে আপনার এই ফেরিস্তি অনেক বড় হবে, সো উই শুড নট কন্টিনিউ দিস স্টোরি। আমি শুধু কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, প্রশ্নের উত্তর দিলেই আমি বুঝে যাবো যে আসলে ঘটনা শেষ কী হয়েছে। আমি যেটা বুঝতে পারছি যে এখানে আপনি সব কিছু করেছেন আর সব ভুল সেই করেছে, এটা আপনার কথা অনুসারে। আপনার ভুলের জায়গাটা আমি একটু পরেই আপনাকে প্রশ্ন করলেই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন, মেয়েটা কি আপনার সঙ্গে এখন আছে না নাই? নাই। আচ্ছা নাই। কতদিন যাবত নাই? এই ডিসেম্বর 9 তারিখ ওর সাথে আমার লাস্ট দেখা। আচ্ছা, তার মানে আপনাদের কি ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ হয়ে গেছে। দুই সাইড থেকে হয়েছে, মানে আপনাকে সে এখন আর পাত্তা দেয় না, নাকি আপনি তাকে পাত্তা দেন না? সহজ বাংলা যদি বলি, ও আমাকে পাত্তা দেয় না। ও আপনাকে আপনি এখনো তাকে চান, কিন্তু সে আপনাকে আর পাত্তা দেয় না। না, আমি এখন আর তাকে চাই না। আপনিও চান না? না। ওকে, কিন্তু আমার সাথে এরকম ফ্রড করছে, এর একটা আমি শুনলাম ওর ফ্যামিলি থেকে আপনার এগেইনস্টে অ্যাকশনও নেওয়া হয়েছে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে, কারণ মাঝখানে আপনি বোধহয় খুব বেশি নড়াচড়া করেছিলেন যে কিছু একটা করেন। কি করেছিলেন? আমি ওই যে ফেসবুকে আমি আর কি, ও যখন আমাকে ছেড়ে চলে যায়, আমি সবচাইতে মানে আমি সরি টু সে, আপনি মন খারাপ করবেন না, দিস ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ। আমাদের ছেলেরা মনে করে যে একটা মেয়ের সম্ভ্রম হানি করলে, বা যদি বলি মেয়ে না এভাবে বলি, যে অপরপক্ষের প্রেমের ক্ষেত্রে অপরপক্ষের সম্ভ্রম হানি করলেই এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। বেসিক্যালি আপনাদের দুজনের মধ্যে একটা খুব ভালো অন্তরঙ্গ সম্পর্ক ছিল, সেই সময়কার কিছু ডকুমেন্টস আপনি ফেসবুকে পাবলিশ করেন, রাইট? ডকুমেন্টস, হ্যাঁ। আচ্ছা, এটার পরে কি রেজাল্ট দাঁড়ায়? এটার পরে যখন হয়, তো ওর ফ্যামিলি আমার নামে জিডি করে, আর ওর দুঃসম্পর্কে কি পাবলিশ করেন আপনি ফেসবুকে? ওই যে ওর সাথে আমার যা হয়েছে প্রথম থেকে শুরু, আমার সাথে নিজে লিখে লিখে এগুলো পাবলিশ করেন, কোনো ডকুমেন্টস ছাড়াই? হ্যাঁ, ডকুমেন্টস আছে, ওর সাথে আমার ছবি আছে, এটা আছে, মানে ফেসবুকে দিলেন? এই জড়ায় ধরে যে ছবি উঠছে। কবে করেছেন এটা? এটা এই ডিসেম্বর শেষের দিকে। আচ্ছা, এগুলোর প্রেক্ষাপটে ওর ফ্যামিলি আপনার এগেইনস্টে জিডি করেছে, এই ডকুমেন্টসগুলো জিডি করছে অন্য কারণে। অন্য কারণটা বলতে কি, ওর মাকে আমি ফোন করে বলছি যে আন্টি আপনার মেয়ের সাথে তো আমার রিলেশন ছিল এই কয়দিন, আপনি মেয়ে কেন জানি আমার সাথে এরকম বাজে বিহেভ করতেছে, করতেছে, এটা তো ঠিক না, ওকে বুঝান যে একটা ছেলের সাথে এমন করা ঠিক না। ব্রেকআপ হইতেই পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু ব্রেকআপটা যদি বিশ্বাস ভঙ্গের কারণে হয়, সেটা রেজাল্ট খারাপ হয়, আপনাকে একটু বোঝান। পরে বলতেছে যে তুমি তো লোভী, তুমি আমার মেয়ে ডাক্তার, তাই তুমি আমার মেয়ের পিছনে ছুটছো। ওকে ফাইন, ওর ফ্যামিলি থেকেও এক ধরনের নেগেটিভ রিঅ্যাকশন ছিল, আপনার ফ্যামিলি থেকেও এক ধরনের নেগেটিভ রিঅ্যাকশন ছিল। আমার ফ্যামিলি থেকে কিছু না, আমার ফ্যামিলি থেকে আমাকে দোষ দিছে।
না না না, আপনার ফ্যামিলি থেকে তো মেয়েটাকে মেনে নেওয়া হয়নি, আপনি সেটা বলছিলেন, আপনার মা তো না আমার করেছে family বারবার, থেকে মানে না। রাইট, আমি সেটাই বলছিলাম। তো সব কিছু মিলিয়েই আপনার জায়গা থেকে আপনি বারবার মেয়েটার দিকে ছুটে গেছেন, ব্রেকআপ করেছেন আবার ছুটে গেছেন, ব্রেকআপ করেছেন আবার ছুটে গেছেন, বিকজ আপনি এক ধরনের এফেকশনের মধ্যে ছিলেন, আপনার জায়গা থেকে এটা ফার্স্ট লাভ। আর আপনার জায়গা থেকে আপনি যা বলেছেন এই 2 ঘন্টা জুড়ে আমি যেটা শুনছিলাম যে প্রচুর ভুল মেয়েটার, এত এত ভুলের পরেও আপনি বারবার ওর সাথে ব্রেকআপ করেছেন, বারবার ওর কাছে ফিরে গেছেন। আজকের এই সিক্রেটস এই কথাগুলো আপনি কেন বললেন, এটা আপনি আগে বলেন। আমি এটা এই কারণেই বললাম যে বাবা মা প্রত্যেকটা সন্তানের ভালো চায়, তো তারা বুঝতে পারে যে কি হবে না হবে, এটা রেজাল্ট কিন্তু তারা জানে, কারণ তারা অনেক দেখছে, অনেকই করছে। তো আমাকে অনেকবার না করছে আমার বাবা মা, বুঝাইছে, এমনও বুঝাইছে মেয়ে ঢাকার মেয়েরা কিন্তু অত ভালো হয় না, না, এই কথাটার সাথে সচরাচর আমি 2-1টা ভালো পাওয়া যায়, এই কিন্তু কথাটার সাথে আমি একমত না। এটা অভিভাবকরা অনেক সময় বলেন, ঢাকার আমাকে মেয়ে এভাবে বলেন, বোঝানো বরিশালের নাম হয়েছে বলেন, আর কি, সান্ত্বনা এলাকার দেওয়ার নাম জন্য। ধরে বলেন। হ্যাঁ, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, বাট আমি রেডিওতে যেহেতু বলছেন সেই জায়গাটা থেকে আমাকে অবশ্যই এটাকে প্রিটেন্ড করতে হবে, পরে খণ্ডাতে বলতেছে হবে আর কি। যে ভালো হয় না, তো ওইটার কাছে যাও না, আর সিনিয়র যেই তো সেই তো এখানে একটা গন্ডগোল আছে, দেখো তুমি মেয়েটা তোমার কষ্ট দিবে। হুম, এটা যে যেদিন আমার বাপ যে কয়টা মানুষের সামনে বলছিল, আমি আমার বাবাকে একটা এমন একটা কথা বলছি যে কারণে অনেক একটা মানে তাকে অসম্মান করছি আমি। হুম, হুম, হয়তো তার মনের ওই কষ্ট থেকে আজকে আমার এই পরিণতি, মানে যে মানুষটা আমার সাথে এত ঘনিষ্ঠ একটা সম্পর্ক করছে হাজব্যান্ড ওয়াইফের মতো, সে মানুষটা আমাকে ছাইরা যাবে এটা আমি বিশ্বাস করতে পারিনি। বিকজ অফ ওকে ফাইন, এটা ইস ইউর বিলিভ, এগুলো আপেক্ষিক ব্যাপার, একজন বিলিভ করবে একজন করবে না। বাট আমি একটা জিনিস যেটা বলি, এখানকার আজকের সবচেয়ে বড় সিক্রেটসের 2টো জিনিস। একটা হচ্ছে যে 1 বছরের সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে এত কিছু হয়ে গেছে, এটা কি আসলে আমরা আমাদের অস্থির একটা সময় সম্পর্কের জায়গাটা থেকে, মানে সব কিছু অনেক বেশি ইজি অ্যাক্সেস করা যায় বলেই কি আমরা এরকম একটা সম্পর্কের মধ্যে চলে যাচ্ছি কিনা, এটা নিয়েও একটু কথা বলার আছে, এক। আর 2 নম্বর যেটা, সেটা হলো যে আপনি যে কাজটা করলেন ফেসবুকে ওর সম্পর্কে বলে, ওর সম্পর্কে জানান দিয়ে দেওয়া, এটা করা ওটা করা, আমার সঙ্গে আমার এটা ছিল এটা ছিল এটা ছিল, আমার ধারণা যে আপনি যখন এই কাজটা করেছেন খুব প্ল্যান করে করেন নাই, উগ্র মস্তিষ্কে মাথা গরম ছিল, ধাম করে ফেলেছেন। আমি এই ঘটনার প্রেক্ষাপটে 2টা জিনিস আপনার মাথায় রাখা উচিত। এই কারণে বলছি যে রেডিওটা অনেকেই শুনছে এবং এরকম ভুল অনেকেই করে। একটা হচ্ছে এই ডকুমেন্টস এনাফ আপনার এগেনস্টে সাইবার ক্রাইম অ্যাকশনে যাওয়ার জন্য, এবং সাইবার ক্রাইম অ্যাকশন বাংলাদেশে খুব ভয়ানক রকমের ভাবে এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা হয়, এটা একটা। এবং এই ধরনের বিপদে যদি আপনি পড়েন তাহলে এটা একটা ভয়ানক রকমের বিপদ হতে পারে আপনার জীবনে, এবং সেটা প্রুভ আছে। সো এটা একটা বিষয়, এক, আপনি যদি এটা করে থাকেন আপনার ইমিডিয়েটলি এটাকে ডিলিট করে, ডিলিট করে ফেলছি। এক। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যদি আমি শাস্তির জায়গার বাইরে গিয়ে বলি, মানবিক জায়গাটা থেকে, আচ্ছা এতে কি প্রমাণ করতে চাইলেন আপনি? ধরেন আপনি ও যে ও একটা ভালো মেয়ে না, ও একটা খারাপ মেয়ে, ওর সঙ্গে আপনি এটা করেছেন ওটা করেছেন, এতে কি প্রমাণ হয়? আপনি খুব ভালো প্রমাণটা আমি এটা করতাম না, করছি না না না, আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তর দেন। সেটা হলো মেয়েটা আপনার সঙ্গে এটা করেছে, আপনি যেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি লোকজনকে যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে মেয়েটা আপনার সঙ্গে কাজটা ঠিক করেনি, তাই তো? মেয়েটার সঙ্গে তো আপনিও জড়িত ছিলেন না, এখানেই আছে ও যে আরেকটা রিলেশনে গেছে সেটা আমি ধরতে পারছি। রিলেশনশিপের জায়গাটাই আমি কথা বলতে চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে আপনি তার সঙ্গে একটা রিলেশনশিপে ছিলেন, আপনি নিজে বললেন আপনি একটা আনএথিক্যাল রিলেশনশিপ এক্সারসাইজ করেছেন, 1 বছরের মধ্যে আপনারা এই ধরনের একটা সম্পর্কে গেছেন, এবং বারবার ওই মেয়েটার সঙ্গে আপনি বারবার প্রমাণ পাওয়ার পরেও আপনি বারবার তার সাথে আপনি জোড়া ব্রেকআপ করেছেন, আবার ফিরে গেছেন, ব্রেকআপ করেছেন, আপনি তো প্রমাণ পেয়েছেন, আপনি এভিডেন্স পেয়েছেন, তো এভিডেন্স পাওয়ার পরেও আপনি বারবার তার কাছে ফিরে গেছেন না? তো যাওয়ার পরে যখন মেয়েটা আপনার কাছ থেকে সরেই গেল, মেয়েটা আপনার কাছ থেকে সরেই যাচ্ছে, এত প্রমাণ পাওয়ার পরেও, এটা তো অবাক হওয়ার কিছু না। এমন যদি হতো 1 বছর আপনার সঙ্গে খুবই স্মুথ একটা রিলেশনশিপ মেনটেন করেছে, বিয়ে হওয়ার কথা কালকে, আগের রাতে মেয়ে ভেঙে গেছে, আপনি কিছু জানতেনই না, তাহলেও একটা কষ্টের বিষয় আসে। তারপরও আমি বলবো না এই ধরনের অপরাধ করতে, কিন্তু সেরকম তো ছিল না। 3 মাসের মধ্যে আপনি প্রমাণ পাচ্ছেন যে মেয়েটা আপনার সাথে এরকম করতেছে, 6 মাসে গিয়ে আপনি প্রমাণ পাচ্ছেন এরকম, বিয়ের আগে আপনার সঙ্গে এরকম একটা সম্পর্ক, তারপরে একের পর এক আপনি প্রমাণ পাচ্ছেন। প্রমাণ পাওয়ার পরে মেয়েরা যখন আপনার কাছ থেকে সরে গেল, এতগুলো খারাপ আচরণ আপনার জায়গা থেকেও ছিল, তখন তো অবাক হওয়ার কিছু নেই। আমার প্রসঙ্গ সেখান থেকেই যে এই অবস্থায় কেন আপনি ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দিয়ে বা কিছু করে লোকজনকে জানালেন, কেন জানালেন? একদম খুব ওয়াইল্ড একটা ইন্টেন্স ছিল। আপনি একদম আজকে স্বীকার করতে আসছেন সিক্রেটসে, যারা ভুল স্বীকার করতে আসে তারাই আসে এখানে। আপনি বলেন মন খুলে যে আপনি কি চেয়েছেন, মেয়েটার একটা প্রতিশোধ নিতে, রাইট? প্রতিশোধ, হ্যাঁ, ওকে বুঝাইতে যে তুমি আমার সাথে যা করছো, আমি একটা সময় নিজে সুসাইড করব এটা প্ল্যান করে ফেলছিলাম, কিন্তু যে কারণে হোক আর কি মাথায় এটা কাজ করছে যে আমার পয়েন্ট যেটা ছিল সেই পয়েন্টের উত্তরটা দেন, আপনি স্কেপ করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলতে চাইছেন, মেয়েটার একটা ক্ষতি হোক? হ্যাঁ,
আর কি আমরা সবাই এটা চাই, আমরা আমাদের মধ্যে এই ধরনের বন্য বিষয়টা আছে। ও যে ছেলেটার সাথে এখন বর্তমানে রিলেশনের যাওয়ার কথা, ওই ছেলেটা জানুক যে এর আগে তো কি হয়েছে, আপনার মতো অনেক বোকা ছেলে আছে যারা আপনার চেয়েও ভয়ানক রকমের বোকা, এরকম 50টা রিলেশন থাকার পরেও তারা সেটা মেনে নেবে। দ্যাটস বিকজ অফ সিক্রেটস। এটা আপনি ওই ছেলের ভালো করে লাভটা কি হবে আমাকে বলেন? উনি মেয়েটা আপনার কি ক্ষতি করেছে? ওই মেয়েটার জন্য আমার 4টা বছর নাই। এটা কি নাই সে আপনাকে করতে বলছে, না আপনি নিজে থেকে করছেন? নিজে থেকে করছি। সো মেয়েটা আপনার ক্ষতি করেনি, ক্ষতি আপনি আপনার করছেন। হ্যাঁ, তাহলে ও তো জানতো যে আমার আজকে পরীক্ষা, ও আমাকে একটাবারও বলে নাই। মেয়েটা এক্স্যাক্টলি একটাবারও বলে নাই, তারপর তো আপনার সঙ্গে লেগেছিলেন। আপনি তো এটা বুঝতেন যে একটাবারও বলতেছে না, সুতরাং মেয়েটা আপনার জন্য পারফেক্ট না, তারপর আপনি তার মেয়েটার সাথে লেগেছিলেন, তাহলে তো ভুলটা আপনার। হ্যাঁ, ভুলটা আমার, এখানেই তো ভুল। যে তাহলে আপনার ভুল থাকা অবস্থায় আপনি মেয়েটার কেন ক্ষতি করবেন? আমার পয়েন্টটাতে আসেন, লজিকে আসেন। আপনি যখন বুঝতেছেন ভুলটা আপনার, তাহলে মেয়েটার আপনি ক্ষতি কেন করবেন? মেয়েটার ক্ষতি এটা আমি চাই নাই, কিন্তু ওইটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই পয়েন্ট। এটা হয়ে গেছে, আমাদের এই সবার মধ্যে এই জিনিসটা হয়ে যায়, এবং এই হয়ে যাওয়া জিনিস আমাদেরকে সারা জীবন ধরে ভোগায়। আপনি যদি বুঝতে পারেন যে না আমি যেটা করেছি সেটা ভুল, সেটা অন্যায়, তাহলে আর সমস্যা নাই, তাহলে ওখান থেকে এসকেপ করার একটা সুযোগ আছে। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন যে আপনি যে কাজটা করছেন সেটা অন্যায় না, এটা ভুল এবং এটা রাইট, তাহলে আপনি ভুলটা বারবার, এক্স্যাক্টলি আমি সেই পয়েন্টেই নক করছিলাম, এটা অন্যায় এবং এই অন্যায়টা করা উচিত না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আপনি অনেক কিছু এক্সপেক্ট করেছিলেন তার কাছ থেকে, আপনি পান নাই, সুতরাং আপনি মেয়েটার লাইফটা হেল্প করে দেবেন। দিস ইজ নট দ্য সলিউশন। প্রথম কথা হচ্ছে যে এগুলো ইমোশন থেকে আসে। আপনি যে ইমোশনটা নিয়ে আপনি তাকে ভালোবাসছেন, সেই ইমোশনটাই কিন্তু মানুষকে অনেক ভয়াবহ রকমের খুনি বানায়, ক্রোধের মধ্যে নিয়ে যায়। ইমোশন একটাই, রূপটা আলাদা দুইটা। তো আমার জায়গা থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষতিটা করে আসলে লাভ হয় না। আর দ্বিতীয়ত সেটা হলো যে আপনি যখন এই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এই স্ট্যাটাসটা এটা আপনার জন্য ক্ষতি। কেন ক্ষতি আমি বলি, এটা হচ্ছে লিগালি ক্ষতি, আর একটা হচ্ছে যে এই স্ট্যাটাসটা পরে দুনিয়ার একটা ছেলে কিংবা একটা মেয়েও মনে করবে না যে আপনি খুব ভালো ছেলে। হ্যাঁ, সেটাই হয়েছে। ফেসবুকটা আমি একেবারেই এই ফেসবুকটা বাংলাদেশে যেভাবে এক্সারসাইজ করা হয় এটার আমি ঘোর বিরোধী ব্যক্তিগতভাবে। কারণ পেট খারাপ ফেসবুকে গিয়ে স্ট্যাটাস, মন ভালো না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস, ফেসবুক হয়ে গেছে ইস ওয়ান কাইন্ড অফ আমাদের যেরকম থাকে না যে আমাদের দিনে 2বার যেতে হয় ওয়াশরুমে, ফেসবুক হয়ে গেছে এরকম একটা ওয়াশরুমের জায়গা। মনের যত রকমের প্রবলেম সব ফেসবুকে ঢালো। অথচ আমি একটাবারের জন্য চিন্তা করছি না যে আমি ফেসবুকে যখন একটা জিনিস লিখছি সেটা আমার থাকছে না, সেটা হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের। কারণ ইন্টারনেটে একবার জিনিস যেটা যায় সেটা কখনো আর ফিরে আসে না। এটা তখন গুলির মতো, বন্দুক থেকে যখন গুলি বের হয়ে যায় এটা বের হয়ে গেছে, এটা কখনো রিটার্ন আসে না। আর আপনি কি পারবেন 10 জন মানুষের মধ্যে কীভাবে খাচ্ছেন, কীভাবে ঘুরতেছেন, কীভাবে ঘুমাচ্ছেন এগুলা শেয়ার করতে? বা আপনিও ধরেন, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন হোটেলে কোনো একটা রেস্টুরেন্টে বসে আপনি খাওয়া দাওয়া করতেছেন, আপনি ধাম করে একটা ছবি তুলে দিলেন, দিয়ে দিলেন ফেসবুকে। আমিও বলছি, ইনক্লুডিং মি, আমারও ভুল হয় না তা কিন্তু না, আমারও ভুল হয় অনেক। তো সেই জায়গাটা থেকে বলতে আমাদের সেন্সটা তো কাজ করতে হবে। তো আপনি খাবারটার একটা ছবি দিলেন বা একটা ছবি দিলেন, ঠিক আছে, এই খাবারটা আপনি 100 জন মানুষকে দেখাচ্ছেন, ঠিক আছে, আপনি ঘরের মধ্যে যে খাবারটা খাচ্ছেন সেটা নিয়ে গিয়ে আপনি উঠানে বসে বা সবাইকে ডেকে কি দেখান, দেখা দেখো আমি এই খাবারটা খাচ্ছি, দেখেন কখনো? তাহলে ফেসবুক তো এই জায়গাটা, এটা তো উঠানোর মতো, এটা তো আপনি সেই জিনিসটাই করছেন। সো ফেসবুকের এই বিষয়টা একটু প্রাইভেসি রাখা উচিত। আনফর্চুনেটলি আমরা সেই জিনিসটা রাখিনি। আমাদের যত সমস্যা আমরা প্রথমে এসেই ফেসবুকে নক করি, যত রকমের প্রবলেম, কাউকে গালি দিতে ইচ্ছা করে, কাউকে বকা দিতে ইচ্ছে করে, কাউকে আমি যত নেগেটিভ জিনিস বলছি, পজিটিভ জিনিস করেন, পজিটিভ জিনিস পাবলিকলি আসা উচিত, কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো আমাদের ফেসবুকে এত বেশি আসে এবং আমরা মনে করি যে কারো মান সম্মান টান দেওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে ফেসবুক। পজিটিভ দিকগুলো নিয়ে আমি নাইবা বললাম, অনেক পজিটিভ দিক আছে, কিন্তু এই নেগেটিভ দিকগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটা এখন অনেক কমেছে, কারণ সাইবার ক্রাইম অ্যাক্ট হয়েছে বাংলাদেশে এবং এটা সরকার খুবই তৎপর। আপনারা জানেন যে 57 ধারা প্রথমে ছিল, পরবর্তীতে 32-তে এটা সংশোধনী হয়েছে এবং এটা খুব মারাত্মক একটা আইন বাংলাদেশে এবং এটা খুব শক্ত হাতে ডিল করছে সরকার। সো এখন মানুষ অনেক সচেতন, চাইলেই যে কোনো কিছু লিখতে পারে না, চাইলে যে কোনো কিছু কাউকে বকা দিতে পারে না। বাট এটা ঠিক যে বাংলাদেশে একসময় ভিডিও করে এই ধরনের সম্পর্ক ভিডিও করে ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করতো, মেয়ে ছেলেকে ব্ল্যাকমেল করতো, মান ইজ্জত নিয়ে টানাটানি পড়তো। একটাবার একটু চিন্তা করে দেখবেন যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, আপনি যখন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেন বা একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেন, এই মেয়েটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি, কিংবা এই ছেলেটাও কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি। এই ছেলে এবং মেয়ে দুজনেই দুটো পরিবারে বিলং করে এবং তাদের সবচাইতে আশ্রয়স্থল নির্ভরতার জায়গা হচ্ছে দুইটা ফ্যামিলি। যখন আপনি মেয়েটার সম্মান নিয়ে টান দেন কিংবা ছেলেটার সম্মান নিয়ে টান দেন, তখন কিন্তু পুরো ফ্যামিলির সম্মানটা নিয়ে আপনি টান দেন। আচ্ছা, ওর বাবার কি অপরাধ ওকে বড় করে?
ওর মায়ের কি অপরাধ ওকে বড় করে, ওর বোনের কি অপরাধ ওকে বড় করে, ওর ফ্রেন্ড সার্কেলের কি অপরাধ। তো আপনি যখন একটা মানুষকে নিয়ে কথা বলছেন আপনার এই না পাওয়ার জায়গাটা থেকে, ক্ষোভের জায়গাটা থেকে, তখন আপনি কতগুলো মানুষকে শাস্তি দিচ্ছেন। আমার পয়েন্টটা কিন্তু সেটাই। হ্যাঁ, আমি So- ওর ফ্যামিলিকে বলছিলাম যে আন্টি এ করছে, আপনি এটা একটু দেখেন। আপনারা বলার জায়গাটা থেকে যাই না। তারা আমাকে কি উত্তর দিয়েছে শোনেন, আমি জানি হয়তো কষ্ট থেকে একটা উত্তর একটা উত্তর দিয়েছে ডাইরেক্ট এইভাবে,